সুপ্রিয় দর্শক, গত ২৪ ঘন্টায় সারা দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৬৩ জন মানুষ। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৯,৫৮৪ জনে। একদিনে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৭,৪৬২ জন। শনাক্ত হওয়া মোট রোগীর সংখ্যা ৬,৭৩,৫৯৪ জন। সর্বমোট সুস্থ হয়েছেন ৫,৬৮,৫৪১ জন মানুষ। করোনার যুক্তরাজ্য এবং দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্টের তাণ্ডবে দেশে করোনা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে বলে মনে করছেন বিশেষজ্ঞদের কেউ কেউ। ইতোমধ্যে দেশের স্বাস্থ্য খাতে আবারও দেখা দিয়েছে সংকট, ব্যাহত হচ্ছে সাধারণ চিকিৎসা সেবা, আইসিইউ সংকট দেখা দিয়েছে। করোনায় ব্যবহৃত অ্যাক্টিমরা, অ্যাভাস্টিনের মতো কিছু কিছু ওষুধ নিয়ে অবৈধ বাণিজ্যের অভিযোগ উঠেছে। সংকট দেখা দিয়েছে অক্সিজেনের। দ্রুত অবনতির দিকে ধাবিত হওয়া করোনা পরিস্থিতির বাস্তবতায় আপনাদের করোনা সহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যার পরামর্শ দিতেই আজ আমাদের বিশেষ করোনা হেল্পলাইনের আয়োজন। সঙ্গে আছে আমি রুবায়েত ফেরদৌস, আমাদের সঙ্গে আছেন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে আমাদের সঙ্গে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষা ও রেসপিরেটরি মেডিসিন বিভাগের অধ্যাপক ডাক্তার AK মোশাররফ হোসেন। আমাদের সঙ্গে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অ্যানেস্থেশিয়া, অ্যানালজেসিয়া অ্যান্ড ইন্টেন্সিভ কেয়ার মেডিসিন বিভাগের অধ্যাপক আইসিইউ বিশেষজ্ঞ ডাক্তার দেবব্রত বণিক। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু নেফ্রোলজি বিভাগের চেয়ারম্যান, শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর রঞ্জিত রঞ্জন রায় আমাদের সঙ্গে আছেন। আরও আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গাইনোকোলজিক্যাল অ্যান্ড অনকোলজি বিভাগের অধ্যাপক স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার জান্নাতুল ফেরদৌস। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর মেখলা সরকার এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অ্যান্ড্রোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তার শাহজাদা সেলিম। সকলকে ধন্যবাদ। এছাড়াও আমাদের সঙ্গে যুক্ত হবেন ICDDRB'র মহামারী নিয়ন্ত্রণ ও প্রস্তুতি বিভাগের সাবেক প্রধান ডাক্তার আনোয়ার ইকবাল। প্রিয় দর্শক, জানিয়ে রাখছি আপনাদের মতামত, অভিযোগ, প্রশ্ন শোনার জন্য RTVর টেলিফোন, ফেসবুক, মেসেঞ্জার আছে অবারিত। বিস্তারিত দেখুন স্ক্রলে এবং স্ক্রিনে এবং প্রশ্ন করুন, মতামত দিন। আমাদের বিশেষজ্ঞ ডাক্তার আছেন, তারা কথা বলবেন। প্রথমেই ডাক্তার AK মোশাররফ হোসেন, আপনাকে দিয়ে শুরু করতে চাই আমি আলোচনাটা। এই যে শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে, এই করোনা ভাইরাস জনিত শ্বাসকষ্ট ও সাধারণ শ্বাসকষ্টের মধ্যে তফাৎটা যদি একটু আমাদেরকে বলেন। শ্বাসকষ্ট তো এমনিতেও হতে পারে, অ্যাজমা রোগীরও হতে পারে। এই করোনার শ্বাসকষ্ট আর অন্য রোগের শ্বাসকষ্টের ডিফারেন্সটা বুঝবো কিভাবে আমরা, ডাক্তার মোশাররফ হোসেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। সত্যিকার অর্থে এখন এই করোনা রোগীর যে লক্ষণগুলো দেখা যাচ্ছে, এর সঙ্গে অন্য শ্বাসরোগের লক্ষণ কিন্তু খুব বেশি ডিফার করে না। অর্থাৎ আমার চেম্বারে যখন একটি রোগী এসে বলে যে আমি অনেকদিন থেকে শ্বাসকষ্টে ভুগছি, তারপরে হঠাৎ করে ২-৪ দিন ধরে বেড়ে গেল, তখন কিন্তু আমার প্রথম মাথায় আসে যে উনি হয়তো একটা করোনা ভাইরাসের ইনফেকশনের জন্য ওনার শ্বাসকষ্টের মাত্রাটা বেড়ে গেছে। এটি দিয়ে আমি এই মেসেজটি দিতে চাই যে এখন আপনার হাঁচি, কাশি, যে কোনো ধরনের শারীরিক দুর্বলতা, মাথা ব্যথা, ডায়রিয়া অথবা যে কোনো রকম লক্ষণ যদি আসে, সেটি এই ফুসফুসের সিমটম অথবা ফুসফুসের বাইরের সিমটমও যদি থাকে, যেগুলো একটু অন্যরকম, আমি আমার সকল চিকিৎসকদের বলবো যে আপনারা যেন এই ডিফারেনশিয়াল ডায়াগনোসিসের একদম প্রথমেই আপনার করোনার কথা একটু চিন্তা করবেন। আমি এই প্রসঙ্গে আমার একজন রোগীর কথা বলি। সেদিন একজন রোগী হন্তদন্ত হয়ে আমার চেম্বারে বসলেন, বললেন যে স্যার আপনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন। আমি বললাম কেন? বললো যে আপনি ওই দিন RTV করোনা হেল্পলাইনে বললেন যে আপনার যদি হাঁচি, নাক দিয়ে পানি ঝরে, তাও ভাববেন আপনি করোনা কিনা। তা আমি দৌড়ে গেলাম, গিয়ে দেখি আমার করোনা পজিটিভ এবং আমার বাসার সকলেই করোনা পজিটিভ। এবং আমি যদি সেটি না করতাম, হয়তো আমি প্রথম দিকেই আমি চিকিৎসার আওতায় আনতাম না। অনেক ধন্যবাদ ডাক্তার মোশাররফ, আপনি থাকুন, আমরা আরও প্রশ্ন নিয়ে আপনার কাছে ফিরে আসবো। আমি যে একটা ডাক্তার দেবব্রত বণিক, আপনার কাছে যে প্রশ্ন আমরা করতে চাই যে দেশে করোনা সংক্রমণের পর দেশে তীব্র ICU, ভেন্টিলেটর ও অক্সিজেনের ঘাটতি দেখা যায়। 1 বছরে সেই সংকটটা আসলে কতটা আমরা কাটাতে পেরেছি, আমাদের সক্ষমতা কতটা অর্জিত হলো আসলে, কারণ 1 বছর ধরেই আমরা এটা মোকাবেলা করছি। ডাক্তার দেবব্রত, একটু আনমিউট করে আপনাকে বলতে হবে, এটা আনমিউট করতে হবে প্লিজ, আপনাকে আনমিউট করে তারপর কথা বলা শুরু করতে হবে। ওকে, প্লিজ ক্যারি অন। RTV দর্শকদের, আমার উপস্থাপক যিনি আছেন সবাই,
সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আসলে এই প্রশ্নের উত্তর আমরা গত বছর মার্চ মাসের 26 তারিখ থেকে দিয়ে আসছি। আমাদের যে আগে আইসিইউর সক্ষমতা ছিল বা আইসিইউ যেসব রোগী যাওয়ার, আইসিইউতে খুবই এক্সপেন্সিভ একটা চিকিৎসা ব্যবস্থা, এবং এটা আমাদের কিছু লিমিটেড সক্ষমতার ভিতরেই এটা আমাদের সীমাবদ্ধ ছিল, এবং কিছু কিছু পোস্ট অপারেটিভ যে যত বড় বড় অপারেশন হতো আমার মনে হচ্ছে ওনার লাইনটা বোধহয় একটু ডিসকানেক্ট হয়ে গেছে। ডাক্তার বণিককে আমরা পরে কানেক্ট করে তার কথাগুলো শুনবো, ইন্টারনেটের সমস্যা হচ্ছে। আমি যাব একটু ডাক্তার রণজিৎ রঞ্জন রায়, আপনার কাছে যে প্রশ্ন করব যে করোনায় শিশুরা নিরাপদ এবং সুরক্ষিত এমনটা ভাবার কোনো সুযোগ আছে কিনা। অনেকে বলছেন যে শিশুরা ঠিক আক্রান্ত হচ্ছে না, আদৌ কি এটা বৈজ্ঞানিক কোনো তথ্য আছে কিনা, ভ্যালিড কিনা এটা, ডাক্তার রায়? সরকারকে দুইটা জিনিসকে এখানে হাইলাইট করার জন্য আমরা সরকারকে প্রথমেই থেকে সাজেশন দিয়ে আসতেছিলাম। একটা হলো যে অক্সিজেনের ব্যবস্থা করা, ফার্স্ট হলো অক্সিজেন এন্ড অক্সিজেন, সেকেন্ড হলো যে অক্সিজেনের সাথে অক্সিজেন দেওয়ার যে পদ্ধতি, এই পদ্ধতি এবং ম্যান পাওয়ার। জি জি, দেবব্রত বণিক আপনি কন্টিনিউ করেন, আমার মনে হয় নেটটা ঝামেলা হচ্ছিল, এখন পাওয়া যাচ্ছে, প্লিজ ক্যারি অন। ঠিক আছে, আমি মনে হয় যে এই জিনিসটাকে আমরা যে অক্সিজেনের কথা বলছি, এবং এই অক্সিজেন দেওয়ার পদ্ধতিটাকে আমরা এস্টাবলিশ করতে চেয়েছি যে একদম ডিস্ট্রিক্ট লেভেল হসপিটাল থেকে আমাদের টারশিয়ারি লেভেল হসপিটাল পর্যন্ত, গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট দুইটা পর্যায়ে আমরা চাচ্ছি। কারণ যখনই আমরা বুঝতে পারছি ইতালির অবস্থা যখন আমরা দেখছি, আমরা ইউকের অবস্থা যখন দেখছি, আমরা যখন যুক্তরাষ্ট্রের অবস্থা দেখছি, তখন আমরা বুঝতে পারছি যে আমাদের তখনও যদিও আমাদের এইরকম মহামারী আকারে আমাদের দেশে দেখা যায় নাই, কিন্তু চীনে ওয়ান শহরে যেভাবে শুরু হয়েছিল সেটা যখন আমরা উপলব্ধি করতে পারছি, কারণ তখন আমাদের কাছে কোনো ডকুমেন্ট ছিল না যে আসলে চিকিৎসা পদ্ধতি কি হবে, কি লাগবে। কিন্তু কিছু কিছু এভিডেন্স থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে এই রোগীর অক্সিজেন এক নম্বর চিকিৎসা, দ্বিতীয় চিকিৎসা হলো যে অক্সিজেন দেওয়ার পদ্ধতি এবং সেটার স্কিল ম্যান পাওয়ার। ডাক্তার বণিক একটা যদি বলেন, কেউ কেউ মনে করছে বাসায় অনেকে যে সিলিন্ডারে অক্সিজেন দেন এটা ঝুঁকিপূর্ণ হতে পারে, এর ব্যাখ্যাটা কি, কেন ঝুঁকিপূর্ণ? অবশ্যই এটা ঝুঁকিপূর্ণ। অক্সিজেন যখন আমরা আলাদা দিই, কারো কারো বাসায় কিন্তু আমরা সিলিন্ডার দেখছি তারা ঢোকাচ্ছেন, ব্যাখ্যাটা কি? বাসায় যখন আমরা যখন অক্সিজেন দিই, আমি এটা ক্লিয়ার করি আপনাদের, বারবার আমরা ক্লিয়ার করার চেষ্টা করছি, অক্সিজেন একটা দাহ পদার্থ। অক্সিজেন হলো হাই প্রেসারে একটা সিলিন্ডারের ভিতরে থাকে। আমি কষ্টটা বলার চেষ্টা করেছি যে অক্সিজেন হলো একটা থেরাপি, অর্থাৎ অক্সিজেন আমাদের বায়ুতে 21% আছে, যখনই এটার বেশি দিতে যায় তখন এটা হলো থেরাপিউটিক অক্সিজেন থেরাপি। এটা একজন ডাক্তারের প্রেসক্রিপশন লাগবে এবং একটা পদ্ধতিতে দিতে লাগবে, এবং এই পদ্ধতি দেওয়ার জন্য একটা স্কিল ম্যান পাওয়ার লাগবে যে এই অক্সিজেনটা রুগীকে লাগাবে। এইটা কোনো এক্সপার্ট যদি বাসায় কোথাও না থাকে তাহলে এটা ইজিলি কোনো বাসায় দিতে গেলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি। প্লাস এই অক্সিজেন সিলিন্ডার দিয়ে খুব বেশিক্ষণ অক্সিজেন দিতে পারবেন না যদি নাকি আপনি অক্সিজেন হসপিটালে সক্ষমতা না রাখতে। একটা সিলিন্ডার শেষ হয়ে যাবে, 2 ঘন্টা বা 6 ঘন্টা পরে আরেকটা সিলিন্ডার আসবে, সেই 6 ঘন্টা পর্যন্ত রোগী আপনাকে সময় দিবে না। আরেকটা যদি বলেন যে অনেকে বলছেন যে অক্সিজেন তো এত মূল্যবান হওয়ার কথা না, আসলে এত দাম, এটা একটা অক্সিজেন বাণিজ্য হচ্ছে কিনা, প্রকৃতির অক্সিজেন তারা বন্দি করে বিক্রি করছে, এর দাম কেন এত হাজার টাকা হচ্ছে আসলে? না না, আমরা অক্সিজেন করলাম বাংলাদেশে দুইটা কোম্পানি তৈরি করে, একটা অক্সিজেন লিমিটেড আর একটা হলো স্পেকটা। ওরা সিলিন্ডারে অক্সিজেন তৈরি করে, এবং কিছু কিছু কোম্পানি কিছু কিছু দ্বিতীয় একটা ভাবে ওই এক্সপোর্ট করছিল। যখন অক্সিজেনের আমাদের সিলিন্ডার সরবরাহ খুব সংক্ষিপ্ত ছিল, তখন কিছু কিছু ব্যবসায়ী অক্সিজেন সিলিন্ডার ইম্পোর্ট করছিল। আমরা সবসময় সরকারকে বলে আসছি যে এই অক্সিজেন গুলি কোনো প্রাতিষ্ঠানিক ভাবে কিনে নিয়ে নিতে হবে এবং প্রাতিষ্ঠানিক ভাবে এটা সরবরাহ করতে হবে। কোনো ব্যক্তিগত ভাবে সরবরাহ করলে লাভ হবে না। কারণ হলো আপনার বাসায় কোনো রোগী নাই, কিন্তু একটা অক্সিজেন সিলিন্ডার বছর ধরে রেখে দিলেন, এই অক্সিজেনটা যদি একটা হসপিটালে থাকতো তাহলে একটা রোগী সেই অক্সিজেনটা পাইতো, সার্ভিস পাইতো। কারণ আপনারা বলে আসেন, আমরা বলে আসি, তাতে কি কোনো উন্নতি হয়েছে? ব্যবস্থাপনার কি কোনো চেঞ্জ হয়েছে? না, উন্নতি হয়। হ্যাঁ, গভর্নমেন্ট কলম অনেক টুক অক্সিজেন কিনছে, অনেক জায়গায় অনেকগুলি হসপিটালে সেন্ট্রাল অক্সিজেন লাইন তৈরি করছে, কিছু কিছু জায়গায় লিকুইড অক্সিজেন প্ল্যান্ট তৈরি করছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো আমাদের যখন করোনা পরিস্থিতিটা একটু কমে যাচ্ছিল, তখন আমাদের মনে হচ্ছে যে এই কাজটা একটু স্লো হয়ে গেছিল, এই কাজটা একটু স্থবির হয়ে গেছিল। এই স্থবির হওয়ার জন্য আমাদের এখন কিছু আবার একটু সাফার করতে হচ্ছে। কিন্তু গভর্নমেন্ট আমাদের একটা ডিসিশন ছিল, সরকার করলাম একটা ভালো, আমাদের প্রধানমন্ত্রী একটা ভালো ডিসিশন দিয়েছিল যে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট হসপিটালে সেন্ট্রাল অক্সিজেন লাইন হবে এবং ওখানে 50 বেডের
এই মেডিসিনের একটা ওয়ার্ড হবে যেখানে করোনা রোগীর চিকিৎসা বা জরুরি চিকিৎসা দেওয়া যাবে, আর 10 বেডের আইসিইউ। অনেক ধন্যবাদ ডাক্তার বণিক, আপনি থাকুন, আমরা আরো প্রশ্ন নিয়ে আপনার কাছে ফিরে আসবো। আমি ডাক্তার রায়কে যে প্রশ্ন করেছিলাম যে শুরুর দিকে বলা হতো যে শিশুরা ঠিক করোনা আক্রান্ত হয় না, কিন্তু আমরা কয়েকদিন দেখলাম কিন্তু শিশুরা আক্রান্ত হচ্ছে, কেউ কেউ মারা গেছে। এই যে একটা ভাব আমাদের মধ্যে ছিল, এবং এর বৈজ্ঞানিক ব্যাখ্যাটা যদি একটু বলেন যে শিশুরাও যে নিরাপদ এবং সুরক্ষিত, এমন ভাবার কোনো সুযোগ আদৌ আছে কিনা আসলে? ডাক্তার রায়, এটা আনমিউট করে আপনাকে বলতে হবে। ডাক্তার রঞ্জন রায়, আনমিউট করতে হবে আপনাকে, আনমিউট করতে হবে প্লিজ, ডিভাইসটা আনমিউট করতে হবে। হ্যাঁ, ওকে, এবার শোনা যাচ্ছে নিশ্চয়ই? প্লিজ ক্যারি। ওকে, তাহলে পরে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে টোটাল করোনা পেশেন্টে কিন্তু 10% বাচ্চা, 90% অ্যাডাল্ট। আমি বাচ্চা বলতে বিলো 18 বলতে চাচ্ছি। সেক্ষেত্রে কিন্তু হবে না সেটা বলে নাই। আর বাচ্চাদের নিউমোনিয়া ডেথ হচ্ছে অ্যারাউন্ড আন্ডার 5 মর্টালিটি অ্যারাউন্ড 33%, or 1/3 অফ দি যে নিউমোনিয়া ডেথ গুলো হচ্ছে এগুলো কিন্তু ওই করোনা নিউমোনিয়া যে একটু আগে প্রফেসর মোশাররফ বললেন, কোনো ডিফারেন্সিয়েট করার কোনো পথ নেই। অর্থাৎ আপনি যে এই ঠান্ডা কাশি গুলো, জ্বর, পাতলা পায়খানা এবং মোস্টলি রেসপিরেটরি সিম্পটম থাকলে আপনাদের ওই জিনিসটা মাথায় রাখতে হবে। এটা একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, একটা অসুখ। এই সময়টাতে মহামারীতে এটা মনে রাখতে হবে যাতে আমরা ওটাকে ভুলে না যাই, ওটাকে অ্যাড্রেস করি। এটা সাধারণ অ্যাজমা কিংবা ব্রঙ্কিওলাইটিস কিংবা নিউমোনিয়া একটু জোরে বলা সম্ভব কিনা, একটু সাউন্ড একটু লাউডার, সেভাবে করোনা হয়তো একটু ডিফারেন্ট বিহেভ করবে। সেই মাথায় রেখে আমাদের একটা এক্সরে যদি এখানে আল্ট্রা ইয়েতে শো করে আর গ্রাউন্ড ক্লাস অপাসিটি শো করে, গো ফর সিটি স্ক্যান। পাশাপাশি একটা আপনার HRCT, RT-PCR করা ভালো। এবং ওই যদি রিজলভ না করে আনইউজুয়াল কোর্স ফলো করে, তাহলে পরে অন্য ইনফ্লামেটরি মার্কার যেগুলো আমরা ফেরিটিন, ডি-ডাইমার, যে সিআরপি, যেগুলো এগুলো করা হচ্ছে করোনার ইনফ্লামেটরি, এগুলো একদম শিশুরাও আক্রান্ত হচ্ছে, কিন্তু 18 নিচে তো আবার করোনা ভ্যাকসিনও দেওয়া হচ্ছে না। তার এইটার আমরা কিভাবে মেলাবো? কিভাবে তারা আক্রান্ত হচ্ছে, তারা মারা যাচ্ছে, কিন্তু আমরা ভ্যাকসিনের মধ্যে আনছি না আসলে? এক্স্যাক্টলি, এটা আমরা বিপক্ষে, আমরা দেওয়ার পক্ষে। কারণ আপনি যদি 70% কিংবা 80% কে ভ্যাকসিন না দেন, তাহলে পরে আপনি পাচ্ছেন না, হার্ড ইমিউনিটি পাচ্ছেন না। প্লাস এই বাচ্চাগুলোর মধ্যে 10% ডেথ কিন্তু এখানে থেকে যাবে। সুতরাং ভ্যাকসিন দিতে হবে। ভ্যাকসিনের কোনো যে ছোটদের দিয়ে সাইড এফেক্ট হচ্ছে এমন কোনো ট্রায়াল নেই। ভ্যাকসিন দিবেন না তার কোনো সাইন্টিফিক ব্যাখ্যা নেই। এখন ওই দেশে ইউরোপ আমেরিকাতে ট্রায়াল হয়েছে 16 এর উপরে, তার নিচে ট্রায়াল হয় না। তার নিচে তো কিছু খারাপ কিছু পাওয়া যায় না পাওয়া গেলে why I don't give? Everybody should give. All children should have the vaccine. আমাদের কিন্তু এটা কি যৌক্তিক হলো বিজ্ঞানের মানুষ হিসেবে যে যাদের উপর ট্রায়াল হয় না সেই বয়সীদেরকে কিভাবে ভ্যাকসিন দিয়ে ট্রায়াল না হওয়ার সেটা অবশ্যই একটা যৌক্তিক 1 থেকে 16 এর তো ঠিক বিজ্ঞান হলো না আসলে। না এটা সঠিক হয় না। ট্রায়াল হতে হবে, টেস্টেড হতে হবে, তারপর আমি এটা প্রয়োগ করব। সো আই ডোন্ট, এখানে খারাপ কিছু তো পাওয়া যায় না, তাই না? আপনি ট্রায়ালও দেন নাই, ট্রায়াল দিতে হবে না। আমার মনে হচ্ছে যে গ্লোবাল কমিউনিটি শুড ডিসাইড অ্যাবাউট দিস ইস্যু, সবাইকে ভ্যাকসিন দিতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে ডাক্তার শাহজাদা সেলিম। আপনার জন্য যে প্রশ্ন আমরা করতে চাই যে ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের করোনায় ঝুঁকিপূর্ণ মনে করা হয়, এইটা যদি একটু বলেন যে এমনিতেই ঝুঁকিপূর্ণ, ডায়াবেটিস থাকলে বাড়তি ঝুঁকির কথা বলা হচ্ছে। জি, ধন্যবাদ আপনাকে। এগুলো নানান ফর্মে আমাদের দর্শকরা এই প্রশ্নগুলো করছে, আমরা যা সংকলিত করে আপনাদের জন্য পরিবেশন করছি। আমার শিক্ষক এবং সিনিয়র আছেন, সকলের সাথে আমি একই সাথে থাকতে পেরে ধন্যবাদ করছি। এটি কিন্তু এখন বিশ্বের ভাবনার কারণ। ডায়াবেটিস থাকলে করোনাতে বেশি আক্রান্ত হবেন এটি কিন্তু প্রমাণিত নয়, কিন্তু যাদের ডায়াবেটিস আছে ওনারা যদি আক্রান্ত হয়ে যান তাহলে ওনার ডায়াবেটিসটাই এইটার কোর্স নির্ধারণ করে দিবে, মানে আউটকামটা কেমন হবে সেটার জন্য একটা বড় নিয়ামক হবে। একটা উদাহরণ দেই, চীনের প্রথমে যখন ওহানে যাদের আক্রান্ত হয়েছিলেন তাদের মধ্যে যাদের ডায়াবেটিস ছিল তাদের মৃত্যুর হার ছিল প্রায় 3.5 গুণ নন ডায়াবেটিস তুলনায়। কিন্তু পরে যখন আরো ভালো স্টাডি আসলো তখন দেখা গেল ডায়াবেটিস আছে, নিয়ন্ত্রণ ভালো নয়, তাদের মধ্যে এই মৃত্যুর হার 9.5 গুণ পর্যন্ত হতে পারে। বণিক স্যার খুব ভালো করে আমার মনে হয় অভিজ্ঞতা হয়েছে যে কোভিড এর রোগীরা আইসিইউতে যাচ্ছে, ডায়াবেটিস নেই এরকম রোগীর সংখ্যা খুব কম। তাহলে ডায়াবেটিস রোগীরা তখন আক্রান্ত হচ্ছেন, ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা কম, খারাপ হয়ে যাওয়ার ঝুঁকি বেশি। শুধু তাই নয়, যারা হাসপাতাল থেকে বাসায় যাচ্ছেন কোভিড নেগেটিভ হয়েছে এবং মোটামুটি স্যাটিসফ্যাক্টরি ইমপ্রুভমেন্ট, তাদেরও মধ্যে যাদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু স্বাভাবিক জীবনে ফিরে আসার সময়টা খুব দীর্ঘ হচ্ছে। শুধু তাই নয়, এখন বহু রিপোর্ট পাচ্ছি আমরা যে যারা কোভিডে আক্রান্ত হয়েছেন, ডায়াবেটিস চিকিৎসা পাচ্ছেন, এদের মধ্যে কমপক্ষে 1% আছে যার কিন্তু আগে থেকে ডায়াবেটিস ছিল না, মানে কোভিডে আক্রান্ত হয়েই ডায়াবেটিস হয়েছে। কারণ
এই করোনা ভাইরাস যেখানে যেখানে সেলগুলোকে ধ্বংস করে, তার মধ্যে প্যানক্রিয়াস একটা, যেখান থেকে জি। ইনসুলিন তৈরি হয়। তাহলে ডায়াবেটিস সাথে একটা গভীর সম্পর্ক এখানে রয়ে গেছে। অনেক ধন্যবাদ আপনার কাছে। আমরা আরও ফিরবো প্রশ্ন নিয়ে। ডক্টর জান্নাতুল ফেরদৌস, আপনি যদি একটু বলেন যে করোনা মহামারীরা গর্ভবতী নারীর মানে কতটা ঝুঁকিতে এই করোনা মহামারীর মধ্যে? জি। ধন্যবাদ আপনাকে এবং আরটিভি দর্শকদেরও শুভেচ্ছা। তো আসলে আপনার কোশ্চেনটা খুবই মানে সময় উপযোগী হয়েছে। তো আসলে গর্ভবতী নারীরা অন্যান্য রোগীর মতোই কিন্তু ঝুঁকিপূর্ণ। কারণ করোনা মানে সবাই আমরা এ যাবৎকাল দেখে এসেছি যে এটা ডেফিনিটিভ কোনো ট্রিটমেন্ট নেই। খুবই ছোঁয়াচে একটি অসুখ এবং এটা ম্যান টু ম্যান, মানে এটা মানুষের মাধ্যমে হাঁচি কাশির মাধ্যমে ছড়াচ্ছে। এখন গর্ভবতী একজন মহিলা যখন গর্ভবতী হচ্ছে, উনি কিন্তু হসপিটাল ফ্যাসিলিটিতে এসে রেগুলার যে চেক আপ করাতে হয়, সেই চেক আপটা কিন্তু ওরা বাধাগ্রস্ত হচ্ছে। এতে করে যেটা হয় যে গর্ভস্থ শিশুর কোনো সমস্যা হচ্ছে কিনা, তার বৃদ্ধি ঠিক মতো হচ্ছে কিনা, এবং মানে মা ঠিক মতো তারও কোনো প্রবলেম ডেভেলপ করছে কিনা, যেটা প্রেগনেন্সি অ্যাসোসিয়েটেড কিছু কমপ্লিকেশন হতে পারে, সেটা নির্ণয় করা কিন্তু ডিলে হচ্ছে। এটা হচ্ছে প্রেগনেন্সির মানে ডেলিভারির আগের অবস্থাটা বলছি। আবার ডেলিভারির সময় যেটা হয় যে আমাদের দেশে দেখবেন অধিকাংশই কিন্তু 80% মানুষই কিন্তু তার হয়তো হোম ডেলিভারি এবং তার নিজের ফ্যাসিলিটিতে করছে, তারা বাইরে কোথাও আসতে পারছে না। তো কেউ যদি করোনাতে আক্রান্ত হয় তখন কিন্তু তাকে একটা উন্নত সেবার দরকার হতে পারে এবং ইনফেকশন প্রিভেনশন করে তার ডেলিভারি ব্যবস্থাটা করতে হতে পারে। সেটা তখন কতখানি হয় এবং সেটাও কিন্তু একটা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। ইভেন ডেলিভারির পরবর্তী যে কিছু কিছু নিয়ম কানুন গুলো মানতে হয় গর্ভস্থ মায়ের জন্য কিন্তু আসলে ঝুঁকিপূর্ণ। এবং WHO রিকমেন্ড করেছে যে WHO রিকমেন্ডেশন অনুযায়ী কিন্তু যখন একজন মা গর্ভবতী হয় তখন অ্যাটলিস্ট 8 বার ডক্টরের কাছে যেতে হবে, ইন পার্সন ভিজিট দিতে হবে। কিন্তু এই করোনাতে কিন্তু সেই ইন পার্সন ভিজিটটা কমিয়ে এনে 4 বার করা হয়েছে এবং টেলিমেডিসিনের মাধ্যমে 4 বার করা হয়েছে। তো এই 4 বারও কিন্তু আমাদের মায়েরা করতে পারছে কিনা আমরা কিন্তু দেখছি কমপ্লিকেশন বেড়ে যাচ্ছে। এবং গত 1 বছরে এবং এই ডাটাগুলো কিন্তু আসলে আমাদেরকে কম্পাইল করতে হবে কি ধরনের সমস্যা একটা যদি বলেন ডক্টর ফেরদৌসের কোনো এম্পিরিক্যাল এভিডেন্স আছে কিনা যে মা করোনা আক্রান্ত হলো, শিশুও এরকম করোনা হলো কিংবা করোনা হলো না, এরকম ফাইন্ডিংস কি আছে আপনাদের কাছে? খুবই সুন্দর প্রশ্ন। এটা আসলে একটা ইন্টারন্যাশনাল স্টাডি আছে যে দেখা গেছে যে কিছু কিছু নিউবর্ন বাচ্চা কিন্তু করোনা আক্রান্ত হচ্ছে, পাওয়া গেছে। কিন্তু আশ্চর্যজনক ভাবে একটি বাচ্চা মায়ের থলিতে যে থাকে, যেটাকে অ্যামনিওটিক ফ্লুইড বলা হয়, সেই ফ্লুইডে কিন্তু ভাইরাসটি পাওয়া যায়নি। কাজেই বাচ্চা কি মায়ের কাছ থেকে এটা আক্রান্ত হলো, ডেলিভারির সময় অন্য কারোর কাছ থেকে আক্রান্ত হলো, নাকি ডেলিভারির পরবর্তী তার সারাউন্ডিং কোনো এনভায়রনমেন্ট থেকে আক্রান্ত হলো, সেটার এই ধরনের এভিডেন্স পাওয়া যায়নি। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা আসবো বিরতি, আমরা একটা ছোট্ট বিরতি নিব। আমরা বিরতির পরে করোনার কারণে অনেকে অবসাদগ্রস্ত হচ্ছেন, এই বিষয়গুলো নিয়েও আমাদের সঙ্গে মনোরোগ বিশেষজ্ঞ আছেন ডক্টর মেঘলা সরকার, তার প্রশ্ন উত্তর আমরা শুনবো। তার আগে প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে বিশেষ করোনা হেল্পলাইনে ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরবো এখনই, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত বিশেষ করোনা হেল্পলাইন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রুবায়েত ফেরদৌস। করোনা সহ স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যায় পরামর্শ দিতেই আমাদের আজকের এই বিশেষ আয়োজন। আপনারা আমাদের অনুষ্ঠানটি দেখুন এবং আপনাদের মতামত কিংবা প্রশ্ন থাকলে করুন। আমাদের সঙ্গে 7 জন বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞ যুক্ত হয়েছেন, তারা তাদের পক্ষ থেকে এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তো বিরতির আগে যে প্রশ্নটি রেখেছিলাম, ডক্টর মেঘলা সরকার যদি বলেন একটু, যে ব্রিটেনের এক গবেষণায় দেখা গেছে করোনায় আক্রান্তদের মানসিক অবসাদ ও ডিমনেশিয়ার ঝুঁকি তৈরি হয়। একটু যদি ব্যাখ্যা করেন যে কেন এমনটি হয়, ডক্টর মেঘলা সরকার। আচ্ছা, আমাদের আসলে যেটা আমরা দেখি এবং বিভিন্ন রকমের রিসার্চ ফাইন্ডিং এও যেটা দেখা যাচ্ছে যে এই বিশেষ করে হলো করোনা মহামারীর পরে যে মানসিক অসুস্থতাগুলো খুব বেশি পরিমাণে আমরা দেখি, সেটা একটা হলো যে খুব উদ্বেগজনিত নানা ধরনের রোগ। এর মধ্যে খুব বেশি হলো আমাদের প্যানিক অ্যাটাক, অর্থাৎ যেখানে রোগীর মধ্যে হঠাৎ করে সাংঘাতিক রকমের তার শ্বাসকষ্ট হয়, বুক ধড়ফড় করে, তার মনে হয় যে মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছে এবং একসময় মনে হয় যে এই বুঝি মারা গেলাম।
কিন্তু তার আসলে শারীরিকভাবে সে সম্পূর্ণ সুস্থ থাকে, এবং এই প্যানিক অ্যাটাকটা কিন্তু খুব কমন। আর এছাড়া আমাদের আর একটা অবসেশনাল সিমটম বা সূচিবায়ু সিমটম গুলো অনেক বেড়ে গেছে, অর্থাৎ বারবার করে হাত ধোয়া, অর্থাৎ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পরিমাণে হাত ধোয়া, এবং নিজের এবং এই রিলেটেড যে তার নানা রকমের উদ্বিগ্নকারী ব্যবহার, সেটা অনেকখানি আমরা বেশি দেখতে পারি। এবং এর সাথে আপনার যেটা বলছেন যে ডিপ্রেশন, সেটাও কিন্তু হলো খুব কমন। এবং তবে মানে উদ্বেগজনিত যে মানসিক সমস্যাগুলো, সেটা অনেক বেশি আমরা পাচ্ছি, এবং বিষাদ বা বিষণ্ণতা পাচ্ছি। তবে এক্ষেত্রে এটাও মনে রাখা দরকার যে আমাদের যদি উদ্বিগ্নতাটা যে কোনো ধরনের প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের সাধারণ যে উদ্বেগ, সেটা কিন্তু এক ধরনের স্বাভাবিক। বা আমাদের কোনো কারণে যদি লস ইভেন্ট হয়, সে লস ইভেন্ট হতে পারে যে হঠাৎ করে আমাদের চাকরি চলে যাওয়া, হঠাৎ করে চাকরির আমাদের আয় রোজগার কমে যাওয়া, কেউ পরিবারের কারো অসুস্থ হওয়া বা কারো মৃত্যু। এই যে আমাদের যে কোনো ধরনের লস ইভেন্ট, সেটার কারণে কিন্তু আমাদের মনের মধ্যে যে মানসিক প্রতিক্রিয়া হিসেবে বিষণ্ণ হয়, সেটা কিন্তু স্বাভাবিক। কিন্তু বলা হয় যদি হলো এই বিষণ্ণতা বা এই আমাদের উদ্বিগ্নতাটা যদি এমন হয় যে আমাদের স্বাভাবিক জীবনযাপনের অর্থাৎ যে বলা হয় ডেইলি ফাংশনিং, সেটা যদি হলো খুব সিগনিফিকেন্টলি ইম্পেয়ার্ড হয়, অর্থাৎ হলো আমাদের স্বাভাবিক যে সম্পর্কগুলা, আমাদের স্বাভাবিক পেশাগত যে আমাদের কাজের দক্ষতাগুলা, সেগুলা যদি হয়, অথবা নিজের প্রতি যে সেলফ কেয়ার, আমাদের যে স্বাভাবিক একটা নিজেদের প্রতি যত্ন আত্মি থাকে, সেই জায়গার কোয়ালিটি গুলা যদি সিগনিফিকেন্টলি এটা কমে যায়, তাহলে কিন্তু এটা তার এই বিষণ্ণতা বা উদ্বিগ্নতাটা আমি বলবো যে এটা গুরুত্বের সাথে দেখা উচিত, এবং সেখানে মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। অনেক ধন্যবাদ ডক্টর মেঘলা, সঙ্গেই থাকুন। একজন দর্শক যুক্ত হয়েছেন, তার ফোনটি নিয়ে আমরা আলোচনায় ফিরব। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন, পরিচয় দিয়ে প্রশ্নটি উত্থাপন করুন। জি, ধন্যবাদ। আমি গোলাম মোর্শেদ বলছি মিরপুর থেকে। জি মোর্শেদ ভাই বলুন। আমি এই মুহূর্তে করোনা পজিটিভ। আমার রিপোর্ট হাতে এসেছে 3 তারিখে। জি। তো আলহামদুলিল্লাহ, রিপোর্ট হাতে পাওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো সিমটম নেই, সবকিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ। বুকের বাম দিকে একটু ব্যথা আছে, হালকা ব্যথা আছে। এটা সবসময় বুকের বাম দিকে থাকে না, মাঝে মাঝে মাঝখানেও চলে আসে, বুকের মাঝখান বরাবর চলে আসে। বাট এছাড়া অন্য কোনো কমপ্লেক্সিটি বা অন্য কোনো সিমটম আমার এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ গ্রো করে নাই। আপনি সঙ্গেই থাকুন, আপনার উত্তরটি দেওয়া হচ্ছে। আর একটু মনে জোর রাখুন ডাক্তার দেবব্রত বণিক, আপনি যদি উত্তরটা দেন। আসলে তার বুকের বাঁ দিকে একটু ব্যথা করছে। ডাক্তার বণিক একটু আনমিউট করে। ডাক্তার বণিক চাইলে তাকে প্রশ্ন করতে পারেন আপনি, উনি আমাদের সঙ্গে আছেন। ঠিক আছে, আমি মনে হয় উনি কি লাইনে আছেন? উনি লাইনে আছেন। হ্যাঁ, উনি কি যে বলছেন যে সুস্থ আছেন, উনি করোনা পজিটিভ। আর কোনো কি পরীক্ষা নিরীক্ষা করেছেন কিনা? উনি কি আর কোনো পরীক্ষা নিরীক্ষা করেছেন? যে আপনি কি আর কোনো পরীক্ষা করিয়েছেন? হ্যালো, না, শুধু কোভিড টেস্টই করানো হয়েছে। কোভিড টেস্ট আপনি করতে গেলেন কেন? কি নিয়ে করলেন? কি সিমটম নিয়ে? সিমটম কি ছিল আপনার? আমার অ্যাকচুয়ালি কোনো সিমটমই ছিল না। আমার অফিসের জন্য একটু রিকোয়ার্ড ছিল আর কি। আমি একটা মিটিং এ বাইরে গিয়েছিলাম, তো অফিসের জন্য বলা হলো যে টেস্টটা করে তারপর অফিসে আসার জন্য। আমি অফিসের পারপাসেই টেস্ট করতে গেলাম, হঠাৎ করে সারপ্রাইজিংলি দেখি পজিটিভ। আপনি কি আপনার ব্লাড প্রেশার, ডায়াবেটিস বা অন্য কোনো সমস্যা কি আছে? হ্যালো, উনি কি লাইনে আছেন নাকি? হ্যাঁ লাইনে আছেন, উনি লাইনে আছেন। উনির ব্লাড প্রেশার, ডায়াবেটিস অন্য কোনো সমস্যা আছে কিনা? আমি অন্য প্রশ্নটা শুনতে পাইনি। আচ্ছা, আপনাকে যেটা বলা হচ্ছে আপনার কোনো ডায়াবেটিস, ব্লাড প্রেশার, অন্য কোনো সমস্যা কি আগে থেকে আছে? না, এরকম কিছু নাই। জাস্ট উনি অফিসিয়াল রিকোয়ারমেন্টস জন্য টেস্ট করিয়েছেন, পজিটিভ ধরা পড়েছে, এখন বুকের বাঁ দিকে তার ব্যথা করছে। এইটা যদি একটু ব্যাখ্যা করেন প্লিজ, কি করতে পারেন? আমি এই ওনার একটা সিমটমটা কিনা, আমি এটা জাতির জন্য আর কি, একটা জাতির জন্য আমাদের প্রভিসি, আমাদের যে প্রফেসর মোশাররফ সাহেব বলার চেষ্টা করেছেন যে উনি কোনো কিছুতেই বলছিল যে সামান্য একটু সিমটমই করোনা টেস্ট করানোর জন্য। আর উনি যে দেখেন ওনার কোনো সিমটমই নাই, উনি করোনা টেস্ট করে করোনা পজিটিভ হয়েছে। এবং জাতীয়ভাবে আমরা যে সরকার এবং আমরা যে বারে বারে বলতেছি লকডাউন এবং এটা বন্ধ, আমরা এই ট্রান্সমিশনটা বন্ধ করার জন্য। উনার তো সিমটম নাই, উনি যদি আজকে পরীক্ষা না করতো, উনি আরো 100 জনের ভিতরে এই রোগটা ছড়াই দিতে পারতো, কারণ উনি ক্যারিয়ার, উনি আরো 100 জনের ভিতরে ছড়াইতে পারতো। আমাদের যে প্রভিসি সাহেব যে কথাটা বলছেন যে সবাইকে, এটা ডেঞ্জারাস। যে আপনি এখন আমাদের কোনো রোগ চিন্তাই করি না যে কোনো আছে কি নাই, আমরা যখন এখন যে আসে তাকে আমরা বলি করোনা টেস্ট করাইতে। ডাক্তার বণিক ঠিক আছে, কিন্তু উনি কিন্তু একজন রোগী, উনি আপনার প্রশ্ন উত্তরটি জানতে চান। ওনার প্রশ্ন উত্তরটি জানার ওনার জন্য খুব জরুরি আসলে। হ্যাঁ প্লিজ। হ্যাঁ, ওনার যে সমস্যাটা, উনি যে বলতেছে যে ব্যথা, এখন এই বুকে ব্যথার একটা হইতে পারে, উনি তো কোনো পরীক্ষা করেনি।
এখন দেখতে আমরা এই করোনা হইলে পরে যে জিনিসটা হয় যে আমরা ফুসফুস এফেক্টেড হয়, এটা আমরা মুশারফ বলার চেষ্টা করেছেন, এবং আমরা হার্টের এফেক্টেড হয়, এবং এই হার্ট এবং ফুসফুস দুইটা এফেক্টেড হলে ওনার যে ব্যথা, দুইটা ব্যথা, এটা একটা ফ্লোরিস, একটা সামান্য যদি ফুসফুসে ইনফেকশন হয়, মানে খুব বেশি না হলে তো ওনার কাশি হবে না, বা ওনার বেশি কোনো সমস্যা যদি না হয় তাহলে অক্সিজেন স্যাচুরেশন কমবে না, কিন্তু সামান্য যদি একটু ফ্লোরিসি হয় তাহলে দেখা যাবে যে ওই লাংসের একটা জায়গা থেকে সে যান না, সে ব্যথা পেইন কমপ্লেন করতে। একই রকম ভাবে সে ব্যথা যেহেতু সেন্ট্রালি এবং লেফট সাইডে বলতেছে যে হ্যাঁ তার ইস্কিমিয়া ডেভেলপ করতেছে, দেখা যাচ্ছে যে রক্তে এই করোনাতে যেটা হয় যে রক্তে জমাট বাঁধার ক্ষমতা বেড়ে যায়, হার্টের নালীগুলিতে, হার্টে যে রক্ত চলাচল যে নালীগুলি থাকে সেগুলিতে কোনো না কোনো ভাবে দেখাগুলো রক্ত চলাচল বাধাগ্রস্ত হতে পারে, সেই কারণে তার ইস্কিমিক হার্টের সমস্যা হতে পারে, যে রক্তের হার্টে সেই জন্য তার ব্যথা হতে পারে। এই জন্য অবশ্যই তাকে একজনকে ডাক্তারের পরামর্শ নেওয়া আমি মনে করি উচিত। উনি যদি বসে আছেন যে ওনারা অন্য কোনো সিমটম নাই, কিন্তু যেহেতু এটা একটা সিমটম যে হার্টের ব্যথা এবং তার মানে আপনি বলছেন যে তার কোনো একটা হৃদরোগ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ নেওয়া উচিত, তাই তো? হৃদরোগ এবং রেসপিরেটরি অথবা রেসপিরেটরি মেডিসিন কেউ না কেউ সাথে আপনি ওনাকে এটা অবশ্যই আমার মনে হয়, আশা করি জি, যে আমার মনে হয় আমাদের সঙ্গে ডাক্তার মোশাররফ আছেন, এই বিষয়ে যদি কথা বলেন, যিনি রেসপিরেটরি নিয়ে কাজ করেন। ডাক্তার মোশাররফ যদি একটু বলেন। হ্যাঁ, ধন্যবাদ। জি, এই আমাদের স্যার বণিক অনেক কিছু বলে ফেলেছেন, আমি শুধু একটি জিনিস অ্যাড করব যে বুকে ব্যথা এবং মাঝে মাঝে ব্যথাটি মাঝখানেও হচ্ছে, এরকম স্ট্রেসফুল সিচুয়েশন, অনেক সময় অ্যাসিডিটি, আমরা এমনিতে যেটা বলি হাইপার অ্যাসিডিটি, সেটি একটি জিনিস অ্যাড্রেস করা উচিত। এবং আমি ওনাকে বলবো যে এই রাতের বেলা যদি ওনার হাতের কাছে অ্যান্টাসিড জাতীয় ঔষধ থাকে উনি যেন এটা খান, বা H2 ব্লকার জাতীয় ঔষধ খান। এই প্রসঙ্গে আমি একটি কথা বলবো, আপনারা চট করে পিপিআই খাবেন না। পিপিআই আমি বলছি এই যে ওমিপ্রাজল, পেন্টাপ্রাজল, রেবিপ্রাজল, কারণ এগুলোতে স্টমাকের অ্যাসিড একেবারে অ্যালাইন করে দেবে, নিউট্রাল করে দেবে। ফলে হবে কি, এই অ্যাসপিরেশনের কারণে নিউমোনিয়া হওয়ার প্রবণতা কিন্তু বেড়ে যাবে। এই বিষয়টি মাথায় রাখতে হবে। তাহলে আমরা অ্যান্টাসিড এবং H2 ব্লকার জাতীয় ঔষধ খাবো। আর বাকি তো আমাদের প্রফেসর বণিক বললেনই, যেন চিকিৎসকের পরামর্শ এরকম সিমটোমেটিক রোগীর যদি আগামী হয়তো দেখা যাবে যে তার 20% লাং ইনভলভমেন্ট। উনি যেটি বলতে বোঝাচ্ছেন যে বারবার বলেছেন যে প্লুরিসি হচ্ছে ফুসফুসের বাইরে একটি পাতলা পর্দা থাকে, সেই পর্দাটা যখনই ইনফ্ল্যামড হবে সেই ব্যথাটা অনেক তীব্র হয়, কিন্তু তো উনি সেটিতেও ভুগতে পারেন। অনেক ধন্যবাদ আপনাকে, সঙ্গে থাকুন, এসে আরো অনেকে প্রশ্ন করবেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন আইসিডিডিআরবির সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার আনোয়ারুল ইকবাল। ডাক্তার ইকবাল, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি, পাচ্ছি। যে ইকবাল ভাই, একটা যদি বলেন যে আমাদেরকে যে ইউকে ভ্যারিয়েন্ট, সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট, এইসব কথা বলা হচ্ছে, এবং আগের করোনা ভ্যারিয়েন্টের চাইতে এটাকে বলা হচ্ছে মোর ডেঞ্জারাস, আসলে সব মিলিয়ে এবং ভ্যাকসিন নিয়ে একটা জটিলতা তৈরি হচ্ছে। আপনি যদি একটু ব্যাখ্যা করেন যে কেন এরকম হচ্ছে আসলে। জি, ধন্যবাদ। আসলে আরটিভির সমস্ত দর্শকদের শুভেচ্ছা জানিয়েই বলছি, আসলে যে করোনাই হোক, আমরা যে থেকে বিচ্যুতি হয়ে গেছে আমাদের, সেখানে আমাদের কিন্তু আবার ফিরতে হবে কড়া লকডাউনের মাধ্যমে। আমি বলছি, যেমন সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টই হোক, ইউকে ভ্যারিয়েন্টই হোক, বা আমাদের আগের ভ্যারিয়েন্টই হোক, আমাদের ট্রিটমেন্ট কিন্তু সেই একই, এবং আমাদের সেই পদ্ধতিও কিন্তু একই। সেই মাস্ক পরতে হবে, ডিস্টেন্স মেনটেন করতে হবে। এখন আসেন কেন এটা হলো। যেমন 3rd ডিসেম্বরে কিন্তু ভারতে প্রথম সাউথ আফ্রিকা ভ্যারিয়েন্টটা ধরা পড়ে, এবং আমরা কিন্তু বিভিন্ন টক শোতে, আমরা কয়েকজন মিলেই বিভিন্ন টক শোতে এবং কোভিড কমিটিকে জানিয়েছিলাম যে আমাদের যে 14 দিনের যে কোয়ারেন্টাইনটা, এটা ইনস্টিটিউশনাল করার এবং এটাকে বাধ্যতামূলক করা, যাতে আপনার অন্তত পক্ষে 14 দিনের কোয়ারেন্টাইন থাকে। কারণ কি, দেখেন, আমরা তো ভ্যাকসিন প্রডিউসিং একটা কান্ট্রি না, আর আমরা এমন অবস্থা, আমাদের দেশের পার স্কোয়ার মিটারে যে পরিমাণ জনসংখ্যা, আমাদের পক্ষে এটা কিন্তু ওই যে ডিস্টেন্স মেনটেন করে, আর আমরা যেটা বলি কোনোটাই শুনি না, সেই জাতিকে আপনি কিন্তু ট্রিটমেন্ট দিয়ে কি মানে নজরদারি করা সম্ভব ছিল না? আমরা কিন্তু দেখেছি সিলেটের ক্ষেত্রে, ঢাকার ক্ষেত্রে হোটেলে জাস্ট নাম রেজিস্ট্রেশন করেছে, ইংল্যান্ড থেকে আসার পরে তারা কিন্তু বিয়ে খেয়েছে, বেরিয়েছে, আবার সন্ধ্যার সময় এসে হোটেলে এসেছে। তো এইটা তো ঠিক কোয়ারেন্টাইন হলো না আসলে। এইটাই আমি বলছিলাম যে আপনি যেহেতু কোনোটাই করতে পারেননি, তাই কিন্তু আমাদের আজকে এই অবস্থা। আমি বলি
কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে গতবারে কিন্তু যে কমেছে ওই ভ্যারিয়েন্টটাও কিন্তু স্ট্রং ছিল এক সময়, কিন্তু কোন স্টেপস এর কারণে কিন্তু এটা কমেনি। হ্যাঁ, যারাই আত্মতুষ্টিতে ভুগছেন বা মনে করেছিলেন যে এটা কিন্তু ন্যাচারালি কমেছে, ঠিক আছে। এবং এইবারও গভর্নমেন্ট ভেবেছিল যে এটা ন্যাচারালি কমতে পারে, তাই কিন্তু এতদিন লকডাউন দেয়নি। যে লকডাউনটা দিয়েছে এটা আপনার অনেকটা আমাদের দেশে যারা লুঙ্গি আমরা পরি তাদের সাথে তুলনা করা যায়, যে উপরে শক্ত আছে নিচে সব খোলা। তো এই অবস্থাতে আমাদের দেশের ডাক্তাররা যে ফ্যাটিক হয়ে আসছে এটার প্রমাণ আপনি কিছুদিন পরেই পাবেন। এবং আমরা যেটা জানছি যে সামনে যে খুব কড়া ভাবে লকডাউন দিবে, সেই কড়াটা কতখানি সেটা আমাদের দেখার অপেক্ষা করা ছাড়া কিন্তু জি। কিছু বলা যাচ্ছে না, না। এইটুকু একটা আমাদের দেশে ম্যানেজমেন্টের ভুল বার্তা কিনা। আমরা লকডাউন বানিয়েছি, এর মধ্যে আবার ক খ, একটি সাধারণ লকডাউন আর একটা কড়া লকডাউন। তা লকডাউন কি দুই রকমের নাকি? এইটা কি ভালো জি বার্তা যাচ্ছে? 100% এরকম একটা সংকটের সময় কি একেবারেই এরকম ভুল না, বার্তা যাচ্ছে কিনা এগুলো আসলে? লকডাউন মানে তো একেবারেই লকডাউনই হওয়া যাচ্ছে না উচিত। এটা। জি অবশ্যই। এবং আপনার লকডাউনকে আমরা দুইটা ক্যাটাগরি করে ফেললাম এখানে। এবং প্রথমবার আপনি দেখেন আপনার জি সাধারণ ছুটি, আর কোন দেশে সাধারণ ছুটি হয় না। দেখেন এটা কিন্তু রেল লাইনের মতো সমান্তরাল যেতে পারবে না। আইদার আপনি করোনার জন্য কঠোর হবেন জি অথবা আপনি লুজ ডাক্তার থাকবেন। ইকবাল, আপনি এখন দেখেন আমরা আপনার লুজ, এইবারের যে লকডাউনের মধ্যে আছি, এখনো বইমেলা কিন্তু চলছে। আমরা দোকান ব্যবসায়ীদের আন্দোলনের মুখে সেটা আমরা খুলে দিলাম। আমরা হচ্ছে পরিবহনের আন্দোলনের মুখে পরিবহন খুলে দিলাম। তাহলে লকডাউনের মানেটা কি বোঝাচ্ছে আসলে? সবই তো দেখেন চলছে। আন্দোলন করবেই, কারণ আছে। আমি এ বলি তো একটা বজ্র মানুষের আটুনি জীবনের, ফসকা গেরো হচ্ছে। জি জি আমি খালি উদাহরণটা দিয়ে দিচ্ছি আপনাকে। মানুষের জীবনের চাইতে যখন ইকোনমি বড় হয়ে যায়, আমাদের দেশে যখন আপনার গার্মেন্টস এর মালিকরা সবচেয়ে দরিদ্র শ্রেণী, তখন তো এই জিনিসটা হবে। আপনি গার্মেন্টস খোলা রাখলেন, আপনি দরিদ্র মানুষের ছোট ছোট দোকানগুলো বন্ধ করলেন, আপনি বাইকটা বন্ধ করলেন, আপনি সিএনজি খোলা রাখলেন, আপনি অফিস খোলা রাখলেন, আপনি ট্রান্সপোর্ট বন্ধ করে দিলেন, আপনি ইন্টারসিটি খোলা রাখলেন, আবার লং ডিস্টেন্সের বাসগুলো বন্ধ করে দিলেন। এগুলোর তো কোনো মানে হয় না। এতে আরো কি হয় জানেন? সরকারের ভাবমূর্তি নষ্ট হয়। কোনো সমন্বয়হীনতা প্রধান চিত্র আমাদের বাংলাদেশে এখন ফুটে উঠেছে। আমি কোন জায়গায় ভয় পাই, এই যে আইসিডিডিআরবি, আমিও আইসিডিডিআরবিতে 20 বছর ছিলাম। জি এখন যে তথ্যটা দিল, এই তথ্যটা কিন্তু এখন দেওয়ার কথা না। আমি বলি, আজকে আমি দেখছি যে 7,500 করে পার, আমি ধরে নিচ্ছি অ্যাভারেজে 7,500 করে আক্রান্ত হচ্ছে, ঠিক আছে। ওনাদের স্যাম্পল সাইজটা আমি জানি, ওনাদের মাত্র 404 স্যাম্পলের উপরে এই কাজটা তারা করেছে এবং 81% হয়েছে, সেটাও সঠিক। কিন্তু আপনি বলেন এটাকে ডাক্তার লাগবে না, কোনো আপনার স্পেশালিস্ট লাগবে না। 7,500-এর অর্ধেক যদি আমি 3,800 ধরি, তারও অর্ধেক যদি আমি ধরেন 2,000-এর কাছাকাছি ধরি, তারও অর্ধেক যদি আমি ধরি 1,000, তারও অর্ধেক যদি ধরি 500, আপনি করেছেন মাত্র 404টা স্যাম্পল। আপনার তো রিপ্রেজেন্টেটিভ হয়নি জিনিসটা। এটা আপনার এই মুহূর্তে বলা উচিত হয়নি। কারণ কি, আমরা সেকেন্ড ডোজ অফ ভ্যাকসিনে যাচ্ছি। এখন অনেক লোক আমাদেরকে ফোন করে এবং অনেক হাসপাতালে ফোন করে বলে সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টই যদি প্রমিনেন্ট হয় তাহলে আমরা ভ্যাকসিন দিয়ে কি করব। এখন কি এটা আইসিডিডিআরবি প্রকাশ করা উচিত হয়েছে? আপনারাই বলেন। এবং এগুলা টিআরপি বাড়ানোর জন্য অনেকে অনেক কিছু করে, কিন্তু না, অবশ্যই টেলিভিশন আমাদের আমরা দেশে এখন টিআরপি বাড়ানোর জন্য প্রোগ্রাম করি, কিন্তু আইসিডিডিআরবির টিআরপির দরকার পড়ছে কেন? পড়ছে তারা কারণ কি আছে। টিআরপি তাহলে আপনি চাইছে? বলেন আমার তারা একটা এটাই গবেষণা চাচ্ছে। প্রতিষ্ঠান তারা এবং কিন্তু, আইসিডিআর প্রতি মানুষের কিন্তু ভরসা আছে, সায়েন্টিফিক তথ্য নিয়ে তারা কথা বলে। তো তারা কেন আমি তো এরকম এই আইসিডি সময় তথ্যগুলো দিচ্ছে আমি আসলে? জানি, কিন্তু আপনি দেখেন প্রথম কিন্তু তারা এই যে যখন তারা এই তথ্যটা দিল, তখন কিন্তু আইডিসিআর এবং স্বাস্থ্য অধিদপ্তরকেও আপনার অ্যাড করে নিয়েছিল। এখন কিন্তু আবার নাই, কারণ তারা রিজয়েন্ডার দিয়েছে এটার মধ্যে আইডিসিআর এবং আইসিডি আপনার স্বাস্থ্য অধিদপ্তরের কোনো রকমের জি কোনো সংশ্লিষ্টতা নেই। তাহলে আপনি এই যদি ধরেই নিলাম, এটাও সত্য যে ওদের যে স্ট্যাটিস্টিক্স এবং আপনার এখন যে অবস্থা আমাদের, এটাতে যে সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট এবং ইউকে ভ্যারিয়েন্ট ডমিনেট করছে তাতে কিন্তু সন্দেহ নেই। বাট আমাদের সবকিছু জনসাধারণ কে সবাইকে এক পারসেপশন রাখে। আমি যেমন আপনাকে বলি, এখন কিন্তু আমাদের দেশের জনগণ 3 ভাবে বিভক্ত। একদল কিন্তু চাচ্ছে কারফিউ মতো লকডাউন হোক, কঠোর ভাবে হোক। একদল চাচ্ছে শুধু জীবিকা, অন্যরা আর কিচ্ছু চিন্তা করছে না। আর আরেক দল আছে যে তারা চিন্তাও করতে পারছে না, তারা বিশ্বাসও করেন আমাদের দেশে করোনা আছে। তা সেই গ্রুপকে আপনি মাস্ক পরাবেন কিভাবে? সেই গ্রুপকে আপনি কন্টেইন করবেন কিভাবে? এবং যারা জীবিকার কথাই শুধু চিন্তা করে, জি ঈদের বাজার শুরু হয়ে গেছে। না, আমি তাহলে একটু সেই আগে আমি মানুষগুলো, দেখলাম আমাদের কিন্তু বিখ্যাত ভাইরোলজিস্ট প্রফেসর নজরুল কিন্তু বললেন তিনি লকডাউনের পক্ষে না। তিনি মনে করেন বাংলাদেশের মধ্যে লকডাউন হবে না। কি করা উচিত? তিনি আবারও সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি, মাস্ক পরার কথা কিন্তু বলেছেন। এবং তিনি লকডাউনের প্রতি বলছে তার কোনো আস্থা নেই আসলে। তো সেই আলোচনা আমরা করব। আমি একটু আসবো আপনার কাছে আরো পরে। আমাদের সঙ্গে ডাক্তার রঞ্জিত রায় যদি আবার একটু বলেন যে শিশুরা যে আমি এই জায়গাটা কিডনি রোগে আক্রান্ত হচ্ছে,
আনোয়ার ইকবালের কথা একটু যোগ করতে চাই। জি প্লিজ 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 ক্যারি অন। হ্যাঁ, আমি যোগ করতে চাই না, এই যে ইউকেন ভেরিয়ান্ট আর আমাদের সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট, এইসব নিয়ে কথা বলা হচ্ছে। আসলে এইটা ভেরিয়ান্ট যেটাই হোক না কেন, আমাদের ভ্যাকসিনেশন মাস্ট করতে হবে। এটার মধ্যে ভেরিয়ান্টের প্রশ্ন নাই। কারণ প্রশ্ন আছে ডক্টর বণিক প্লিজ, প্রশ্ন আছে এই কারণে মানুষের মধ্যে প্রশ্ন আছে। সাউথ আফ্রিকা থেকে অ্যাস্ট্রাজেনেকা যে ভ্যাকসিন তারা ফেরত পাঠিয়েছে, কাজে মানুষের মধ্যে প্রশ্ন আছে বলেন আমি একটু বলি, আপনি রিসার্চের যেটা দেখবেন, সিডিসি বা অন্য সিডিসি যারা রিসার্চ করছেন, আপনি আফ্রিকান ভেরিয়েন্ট হন, লন্ডন ভেরিয়েন্ট হন, আপনার ডিজিজ একটা হলো যে আপনি সিভিয়ারিটিতে যাবেন না, আর একটা হলো ইনফেক্টেড হবেন। দুইটা হলো দুই জিনিস। আপনি ইফেক্টিভ হবে না, সেটা হলো যে আপনি করোনা হইতে পারে কিন্তু আপনি সিভিয়ার যাবেন না। এটা হইলে আমার হসপিটাল, আমাদের যে ডাক্তারদের অনেকটুকু আমরা স্বস্তি পাবো। আরেকটা হলো যে আপনি এই ভ্যাকসিন নিলেন না, আপনি সিভিয়ার এন্ড ক্রিটিক্যাল হলো, আপনার এর 5% লোক যদি, এই যে 7,500 আজকে পজিটিভ, এরা যদি হসপিটালে দ্রাবিত হয় 5%, আমরা কোথায় জায়গা দিবেন বলেন? আমার কথা হলো যে সিভিয়ার এই ভ্যাকসিনের এটার মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে। আপনি হলো ভ্যাকসিন ইফেক্টিভনেস এক জিনিস, যে আপনার আর রোগ হবে না, আরেকটা হলো যে আপনার সিভিয়ারিটি হবে না। দুই জিনিস। অনেক ধন্যবাদ। আমার মনে হয় এগুলো একটু সহজ করে মানুষকে বলাটা জরুরি, কারণ মানুষের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। এই জন্য আপনারা যারা এক্সপার্ট, আপনাদেরকে আমরা নিয়ে সেই কারণে যে পরিষ্কার করার জন্য। একটু অ্যাড করতে চাই। নিশ্চয়ই ডক্টর মোশাররফ প্লিজ। আমি প্রথম একটি বিষয় ক্লিয়ার করতে চাই। আমরা তো ভেরিয়েন্টের কথা বলছি, তিনটা ভেরিয়েন্ট এখন খুব অ্যাক্টিভ। একটা হচ্ছে ইউকে ভেরিয়েন্ট, সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট এবং ব্রাজিলিয়ান ভেরিয়েন্ট। আমাদের দেশে জানুয়ারিতে 2021-এ কিন্তু 6টা রোগীর মধ্যে ইউকে ভেরিয়েন্ট পেয়েছিলাম আমরা। এরপরে এ নিয়ে কোনো কথা হয়নি। হুট করে আমরা 81 পেলাম সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট, আর বাকিটা ধরুন যে ব্রাজিলিয়ান ভেরিয়েন্ট। আমি একটি বিষয় আপনাকে একদম সুনির্দিষ্ট ভাবে বলতে চাই, সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট কিন্তু লেস লেথাল, মোর কন্টাজিয়াস। মানে সাউথ আফ্রিকান ভেরিয়েন্টে মারা যাবে না বেশি, কিন্তু সংক্রমিত হবে বেশি ইনফেক্টেড হবে। ব্রাজিলিয়ান ভেরিয়েন্টও বেশি ইনফেক্টেড হবে, সংক্রমিত হবে, মারা যাবে কম। ইউকে ভেরিয়েন্টটা সবচেয়ে বেশি লেথাল। কাজেই ওনারা যেই পরিসংখ্যান দিয়েছে, এর সঙ্গে আমি একজন ক্লিনিশিয়ান হিসেবে দ্বিমত পোষণ করছি। আমি মনে করছি আমাদের দেশে অনেক ইউকে ভেরিয়েন্ট আছে। কেন বলছি? কারণ এখন মৃত্যুর হার অনেক বেশি। গত বছর আমরা প্রথম ঢেউয়ে যেটা দেখেছি যে 23-24% অবস্থায়ও কিন্তু আমাদের মৃত্যু হার অনেক কম ছিল, 30-40 এরকম ছিল, এখন অনেক বেশি। অনেক ধন্যবাদ ডক্টর মোশাররফ, আপনি সঙ্গেই থাকুন। একজন দর্শক যুক্ত হয়েছেন, তার ফোনটি নিয়ে আমরা আলোচনা আবার কন্টিনিউ করব। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন, পরিচয় দিয়ে প্রশ্নটি উত্থাপন করুন। জি বলুন, আমরা শুনতে পাবো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাদিকুর রহমান, ময়মনসিংহ থেকে বলছি। জি সাদেক ভাই বলুন। জি, আমার করোনা কোনো সিমটম নাই, কিন্তু আমি টেস্ট করছিলাম, কিন্তু আমার করোনা পজিটিভ হয়েছে আর কি। এখন আমি কিভাবে চলাফেরা করব, কি করতে পারি? জি, কেউ যদি একটু অ্যানসার করেন আপনাদের মধ্যে। যে আমি উত্তর দিতে পারি এটা উত্তর হচ্ছে নিশ্চয়ই। হ্যাঁ, এটা উত্তর হচ্ছে যে আপনি 80% এর কোনো সিমটম থাকে না, সুতরাং আপনি বাসায় স্টে করেন 7 দিন 10 দিন 2 সপ্তাহ পরে আর একটা টেস্ট করবেন। যদি এটা নরমাল নেগেটিভ হয় তাহলে আপনি কাজে যাবেন। এর মধ্যে কোনো সিমটম খারাপ কিছু, জ্বর কাশি কিংবা শ্বাসকষ্ট হলে আপনি অবশ্যই হাসপাতালে যাবেন। অনেক ধন্যবাদ আপনাকে। ডাক্তার রণজিৎ রায়ের কাছে আরেকটা প্রশ্ন, যে শিশুরা যে কিডনি রোগে আক্রান্ত হচ্ছে এবং কিডনি জটিলতায় আক্রান্তদের জন্য করোনা ভাইরাস কতটা ঝুঁকিপূর্ণ, এই প্রশ্ন আমাদের একজন দর্শক করেছেন ফেসবুকে। হ্যাঁ, কিডনি রোগী আসলে খুব বেশি যে বাচ্চার করোনাতে কিডনির সমস্যা, বাচ্চাদের কিডনি যে ব্যাপক সমস্যা হচ্ছে তা কিন্তু নয়। আমাদের ট্রিটমেন্ট গুলো আগের মতোই সেম। নেফ্রোডেক্সিন স্টেরয়েড পাচ্ছে, ওটা পাবে, সিকিউরিটি ডায়ালিসিস পাচ্ছে, সেটা পাবে, আদার্স গুলো সেম। আমি একটু যে নজরুল স্যার যেটা আপনি যেটা কোট করলেন, একটু যদি বলেন আপনি। হ্যাঁ, পরিষ্কার করে স্যারের বিষয়টা আমি একটু, স্যার যেটা বলছে আমার ওনার সাথে একমত। যে আসলে ব্যাপক লকডাউন করে বেশ একটা ভালো অংশ জনগোষ্ঠী অপুষ্টিতে, আপনি জানেন যে 20% মানুষ বিলো পভার্টি লাইন বাস করত, সেটা একটা বড় অংশ এখানে যোগ হয়ে যাবে। মার্জিনাল পিপল গুলো কিন্তু ওইদিকে চলে যাবে। সো একটা লোক মাস্ক পরে না, আপনি দেখেন যে এই এত কিছু বলার পরেও দেখবেন আপনি কটা মানুষের পার্সেন্টেজ হিসেব করলে আপনি আমার চেয়ে ভালো করতে পারবেন। আপনি এগুলো আমার চেয়ে বেশি নড়াচড়া করছেন, নিশ্চয়ই আমি আপনাকে চিনি। সো আর এর আগে কি বলেছেন, 90% লোকের কোনো মাস্ক ছিল না, এমনি করে গলায় ঝোলানো। তারপরে ডিস্টেন্সিং যতখানি পারি এতখানি তো করছি না, হাত দেওয়া, এই 3টা জিনিস করলে স্যার যেটা বলছেন নজরুল স্যার,
এটা খুব সঠিক। এটা করে তারপর যে পরবর্তী স্টেপ হলো ইকোনমির উপরে হাত দেওয়া, পেটে হাত দেওয়া। যদি আমি বাংলায় বলি, পেটে হাত পা গরিব মানুষের, আরো গরিব মানুষ বাড়িয়ে দেওয়া, ড্রাইভারটা চাকরি নেয়, দোকানের কর্মচারী, সব মিলিয়ে রাস্তা রিক্সা চালক, সব মিলিয়ে এটাও মাথায় রাখতে হবে। জি, অনেক ধন্যবাদ শিশুদের ডাক্তার রায়। কিডনি আমি যাব একটু ডাক্তার শাহজাদা সেলিম। একটা প্রশ্ন আমাদের করা হয়েছে যে একজন মানুষ কি ধরনের হরমোন জটিলতায় আক্রান্ত হতে পারেন এবং হরমোন জটিলতা আক্রান্তের বিষয়টি বুঝবেই বা কিভাবে, সে টের পাবে কিভাবে সে আক্রান্ত হয়েছে? ডাক্তার সেলিম। এটি কি করোনার জন্য বলছেন না অন্য সময়ের জন্য? এবং সব মিলিয়েতে বলবার চেষ্টা করেছি। করোনা নিয়ে আমরা কথা বলছি এর ভেতরেই। হ্যাঁ, করোনার বাইরে যদি ধরি, কারণ হরমোন নিয়ে একবারে কিন্তু বলা সম্ভব নয়। যেমন জি, আমরা শুরুতে ডায়াবেটিসের কথা বললাম, ওটা কিন্তু ইনসুলিনের আমাদের সবগুলো করোনা রিলেটেড প্রশ্নগুলাই এসছে মনে হচ্ছে। জি প্লিজ, হ্যাঁ, আমি তাহলে বরং এইখানে করোনার সাথে হরমোনের রোগগুলোর কথা বলি। একটু যদি মিলিয়ে বলেন এখন প্লিজ। পর্যন্ত যেটি জানা গিয়েছে, যেমন ডায়াবেটিসের আমরা আগেও বলেছি যে নতুন করে ডায়াবেটিস হতে পারে করোনায় আক্রান্ত হলে, কিন্তু যারা আগে থেকে ডায়াবেটিসে আক্রান্ত, করোনা কোভিড-19 পজিটিভ হলে তাদের কিন্তু অবস্থা খুব খারাপ। এবং আমরা একটু আগে বণিক স্যারের কাছে শুনলাম যে আমাদের বিএসএমইউতেও প্রায় 43% রোগী যারা হাসপাতালে ভর্তি হচ্ছে, 44% মতো যাদের হলো করোনা আক্রান্ত ছিলেন, ডায়াবেটিস ছিল। কিন্তু জাতীয়ভাবে আমাদের বাংলাদেশে কিন্তু প্রিভ্যালেন্স অনলি 8.4%। তাহলে কত বেশি মানুষ। থাইরয়েডের সাথে আগে ধারণা করা হচ্ছিল যে করোনার সাথে তেমন কোনো সম্পর্ক নেই, এখন কিন্তু কিছু কিছু থাইরয়েডাইটিস পাওয়া যাচ্ছে। কিন্তু জি, সবচেয়ে বড় যে গ্রুপটা আক্রান্ত হচ্ছেন তারা হলো প্রজননক্ষম মানুষ, প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলছেন, পুরুষ এবং মহিলা দুই গ্রুপেই। কারণ এই ভাইরাসটি যে ওর যে অ্যাটাচমেন্ট হয়, সেখানে কিন্তু একই সাথে পুরুষদের ক্ষেত্রে স্পারমেটোজোয়াতে, ফিমেলের ক্ষেত্রে ওভারিতে যাচ্ছে। তাহলে এখন দিন দিন সারা পৃথিবীতেই এই প্রজনন ক্ষমতা হ্রাস পাওয়ার প্রবণতা বেশি। বাংলাদেশেও আমরা বেশিরভাগে বন্ধা কাপল দেখতে পাচ্ছি, সেটি কিন্তু বেড়ে যাবে। আবার একই সাথে অনেক কিছু কেস রিপোর্ট এবং পরে স্টাডিও প্রকাশিত হয়েছে যে মহিলাদের পুরুষদের মতো টাক হচ্ছে। এটি কিন্তু দুইটা ঘটনাই ঘটছে, যে জি, পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন লেভেল কম, তাদের ক্ষেত্রে করোনায় আক্রান্ত হওয়ার পরে মারাত্মক অবস্থায় হওয়ার সম্ভাবনা বেশি। আবার যে মহিলাদের ক্ষেত্রে টেস্টোস্টেরন বেশি, যেমন পলিসিস্টিক ওভারি সিনড্রোমে হতে পারে, তাদের ক্ষেত্রে মারাত্মক হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু এই ক্ষেত্রে যেটা হচ্ছে, এই জিনিসটা যেহেতু খুব বেশি সময় নয়, অনেকগুলো তথ্য আমাদের কাছে পরে পাওয়া যাবে। এখন পর্যন্ত জি, টোটাল সমস্যা কম, কিন্তু সবচেয়ে মারাত্মক যেটা হলো যে অ্যাড্রেনালিন সাফিসিয়েন্সি, যেটা স্টেরয়েড উৎপাদন জনিত সমস্যা, সেটা যারা আগে থেকে আক্রান্ত ছিলেন তারা কিন্তু যদি আক্রান্ত হন খুব মারাত্মক অবস্থা পৌঁছে যাবে। কারণ এখন পর্যন্ত আমরা এটা বুঝে গেছি যে স্টেরয়েড দেওয়াটাই অনেক রোগীর জন্য জীবন বাঁচাবার সবচেয়ে বড় হাতিয়ার। অনেক ধন্যবাদ কিন্তু ডাক্তার ওই সেলিম। রোগীটা আগে সঙ্গেই থেকে থাকুন, কিন্তু আমরা আক্রান্ত আপনার ছিলেন। কাছে উত্তরটি পেয়েছি। আরো প্রশ্ন নেব। ডাক্তার জান্নাতুল ফেরদৌস যদি বলেন যে করোনার এই সময় গর্ভবতী নারীদের চিকিৎসা কতখানি নিশ্চিত করা যাচ্ছে, যখন হাসপাতালগুলোর এই অবস্থা দাঁড়িয়েছে, সব মিলিয়ে যদি আপনি বলেন কতটা পারা জি, যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। আসলে এটা যেটা হয়েছে যে আমি যদি জেনারেলাইজড ভাবে বলতে চাই, তাহলে পেরিফেরাল হসপিটাল গুলোতে স্বভাবতই হয়তো বা যেখানে জনসাধারণ ভর্তি হতে পারছে না, সেখানে একজন গর্ভস্থ নারী তার ডেলিভারি ফ্যাসিলিটি কতটুকু পাচ্ছে সেটা নিয়ে আমারও প্রশ্ন আছে। তবে সেন্ট্রাল যে বড় বড় আপনার জেলা হসপিটাল বলেন বা বিভাগীয় হসপিটাল গুলোতে, সেখানে কিন্তু প্রসূতি সেবাটা ভালোই আছে। এবং যে কোনো, আমি যদি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির কথা বলি, ঢাকায় যে কোনো যে হসপিটালে আছে, মোটামুটি সব জায়গায় কিন্তু প্রসূতি মায়েদের দু জি, একটি হসপিটাল ছাড়া প্রসূতি মায়েদের সেবার সুবিধাটা আছে। এবং সেখানে নর্মাল ডেলিভারি থেকে শুরু করে সিজারিয়ান সেকশন পর্যন্ত কিন্তু করা হচ্ছে, বিএসএমএমইউ তো সেটা জি। করা হচ্ছে। এই একটা কি কোনো সেবাটা তথ্য পাওয়া আপনার যায়। কাছে আছে, মানে করোনার আগে এবং করোনার পরে কোনো পরিসংখ্যানগত কি তফাৎ আছে এখন যখন চলছে, যে বেবি নেওয়ার আগ্রহটা কম বেশি কিরকম পাওয়া না, যাচ্ছে? বেবি নেওয়ার আগ্রহটা যেটা আমরা নিজেই নিরুৎসাহিত করছি। জি, আমরা যেটা করছি যে আমরা এখন কিন্তু যারা আসছে, যেটা ডক্টর শাহজাদা সেলিম বললেন যে অনেকে ইনফার্টিলিটিতে ভুগতে পারে, কিন্তু আমরা কিন্তু আসলে নিজেই নিরুৎসাহিত করছি যে এই পরিবর্তিত পরিস্থিতিতে একটা অনিশ্চয়তার মধ্যে যাতে তারা এক্স্যাক্টলি। কনসিভ না করে, জি, এবং কন্ট্রাসেপশন ইউজের দিকে আমরা বেশি তাদেরকে উৎসাহিত করছি। কিন্তু কেউ কেউ আছে যে হ্যাঁ তাদের আসলেই প্রয়োজন, কারণ এটা আমরা জানি না অনিশ্চয়তা যে কতদিন করোনাটা থাকবে। সেক্ষেত্রে কিন্তু আসলে আমরা কিন্তু যতটুকু সম্ভব আমরা যারা এডুকেটেড, যারা অ্যাওয়ার, তাদেরকে আমরা বলতে পারছি, কিন্তু গ্রামের সাধারণ মানুষ সে তো আর করোনা বুঝতে পারছে না এবং এটার ইফেক্টটা কি, কোথায় যেতে জি। হবে, এবং সেই বেশিরভাগ ক্ষেত্রে বার্তাটা কি পৌঁছে দেওয়া যায়? one-time গ্রাম পর্যায়ে পর্যন্ত পৌঁছানোর কোনো ব্যবস্থা আছে কিনা?
সরকারের তো পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় থেকে শুরু করে মাঠকর্মী আছে যে ঠিক এই সময়টা বেবি নেওয়ার উপযুক্ত অবশ্যই, না, এই বার্তা অবশ্যই। কোনো উদ্যোগ কি আছে সরকারের পক্ষ থেকে, আপনি দেখেছেন এরকম? সরকারের পক্ষ থেকে আসলে আমি যেটা বলবো, সরকারের পক্ষ থেকে তো কিছু উদ্যোগ, আরেকটু উদ্যোগ নিলে ভালো হয়, যে যদি আমি মিডিয়ার মাধ্যমে, জি। কারণ আজকাল কিন্তু আমাদের ডিজিটাল যুগ, আমরা সবাই সবকিছু হাতের নাগালে আমাদের চলে আসছে। মিডিয়ার মাধ্যমে আরেকটু সচেতনতা বাড়ানো যায়। আমাদের একটি সোসাইটি আছে, অবস্টেট্রিক্যাল এন্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ। এই সোসাইটির মাধ্যমে কিন্তু গত 1 বছর আমি বলবো খুব বড় রকমের কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, এবং প্রত্যন্ত অঞ্চলে যে মেডিকেল কলেজ হসপিটাল বলেন, ডিস্ট্রিক্ট হসপিটাল বলেন, সেই হসপিটালের ডক্টরদের সাথে কয়েক দফা প্রত্যেক মাসে মিটিং করা হয়েছে, ইনফেকশন প্রিভেনশন সম্পর্কে বলা হয়েছে। সেখানে কিন্তু সরকারিভাবে ডিজি হেলথেও যারা আছেন তারা সম্পৃক্ত ছিলেন। সেভাবে বললে আমি বলবো ইনডিরেক্টলি তো সরকার সদিচ্ছা আছে করে কারণ আমাদের তো যাচ্ছে। যে পরিবার প্রচুর মাঠকর্মী থাকে, ফ্যামিলি প্ল্যানিং এর মাঠকর্মী যারা, তারা কিন্তু Right. বার্তাগুলা খুবই কাছে থাকে, যারা সন্তান নিবে তাদের পরিবারের কাছে তারা মাঠে যায়। এই নতুন বার্তাগুলো তৈরি করে তাদেরকে দেওয়া যায় কিনা যে ঠিক ভালো জি, জি, সময় হেলথ এখন না। অ্যাসিস্ট্যান্ট, জি, এটা ফ্যামিলি স্বাস্থ্য ওয়েলফেয়ার বার্তা। ভিজিটর যারা আছেন, জি। কমিউনিটি ক্লিনিকে কাজ করেন, তারা কিন্তু এই বার্তাগুলো পৌঁছে দিতে পারেন। কিছু লিফলেট করা যেতে পারে, লিফলেট বিলি করা যেতে পারে। অনেক ধন্যবাদ আপা। ডক্টর মেঘলা সরকার যদি বলেন, আমরা মানসিক অবসাদ, করোনাকালীন এই সব নিয়ে একটু কথা বলছিলাম। আমি একটু জি। জানা ফেরদৌসের একটু অ্যাড করতে চাই। জি, প্লিজ যোগ আমরা করতে পারেন, অনেকদিন প্লিজ। ফ্যামিলি প্ল্যানিং এর সাথে আমরা অনেকদিন মিটিং, আমাদের একটা উইং, হেলথের একটা বিরাট বড় উইং হলো ফ্যামিলি প্ল্যানিং, যারা Exactly. যাদের ম্যান পাওয়ার আছে, গ্রাম প্রান্তে গ্রামান্তরে পর্যন্ত যাদের ম্যান পাওয়ার আছে, এই ফ্যামিলি প্ল্যানিং উইংটাকে গভর্নমেন্ট সরকারকে বলবো যে আরো স্ট্রং ভাবে, মানে আরো স্ট্রং ভাবে দুইটা কারণে ব্যবহার করা, শুধু ফ্যামিলি প্ল্যানিং এর জন্য না, এই যে আমাদের অ্যাওয়ারনেস যেটা দরকার, স্বাস্থ্য বিষয়ে যে অ্যাওয়ারনেসটা দরকার, সেই অ্যাওয়ারনেসটা করার জন্য বলবো। এবং আমাদের এনজিও গুলি এবং অনেক সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান আমাদের দেশে আছে, এই করোনাকালীন করলাম আমরা তাদেরকে খুব বেশি এই গণসচেতনতা সৃষ্টির ক্ষেত্রে অবদান রাখতে দেখছি না। এটা আমি কিভাবে বলবো তাদেরকে যে এনগেজ সবাইকে- করা যায়, তাদেরকে কিভাবে এনগেজ করা যায়, এই এই সংকটে তো না, বেশি engage দরকার। করা হলো যে আমাদের যে প্রোগ্রামগুলি আছে, যেটা আমরা বলতেছি, যে প্রোগ্রামটা জি। আপনার সাথে বলতেছি যে কিভাবে আমাদের প্রিভেন্ট করতে হবে। প্রিভেনশন ইজ দা, মানে আমাদের এই রোগের একটাই যে প্রিভেনশন করা ছাড়া আমাদের Exactly. চিকিৎসা দিয়ে সারা দেশে হসপিটাল, Correct. মানে সারা জায়গায় অক্সিজেন তৈরি করে জি। আমরা তুলাইতে পারবো না। অনেক যদি ধন্যবাদ আমি- আপনাকে। যে আমি একটু আমি ফিরে একটু আসি ডাক্তার যোগ মেঘলা করতে চাই। সরকার। আমাদের আমি ফেসবুকে একটু একজন যোগ করতে চাই। দর্শক মিস্টার সুব্রত, তিনি প্রশ্ন করেছেন যে আমি করোনা পজিটিভ ছিলাম, সুস্থ হয়েছি, কিন্তু এখন অনেক জিনিস আমি ভুলে যাচ্ছি, আসলে এরকম সমস্যা সে মনে করতে পারছে না, আচ্ছা, কিভাবে সে কাটিয়ে উঠতে পারে, এই যদি- প্রশ্ন তিনি রেখেছেন। আচ্ছা, হঠাৎ করে কিন্তু মনে না করতে পারা, অর্থাৎ হলো তো আমাদের মেমোরি সিস্টেমটা আগের মতন কাজ না করা, এটা কিন্তু আমাদের বিষণ্ণতা এবং মানে উদ্বেগের একটা অন্যতম বৈশিষ্ট্য। কাজেই আমরা যে হঠাৎ করে ভুলে যাচ্ছি বা আমরা আগের মতো মনে রাখতে পারছি না, এটা নিয়ে যদি আবার বেশি আমি উদ্বিগ্ন বোধ করি, তাহলে কিন্তু এই সমস্যাটা আরো বেশি করে এটা বাড়বে। তো যেহেতু সে একটা করোনার মতন স্ট্রেসফুল সিচুয়েশন সে পার করে আসছে, কাজেই এই সময়টা তার যে বিশাল মানসিক চাপ গিয়েছে, এই মানসিক চাপ থেকে কিন্তু অ্যাজ এ স্ট্রেস রিয়াকশন তার কিন্তু এরকম হতে পারে। এবং আমি যদি ওনাকে প্রশ্ন করি, উনি কিন্তু দেখা যাবে আরো কিছু সিমটম তার থাকতে পারে, যেমন হয়তো বা তার ঘুমের জায়গায় প্রবলেম থাকতে পারে, মেজাজ একটু খিটখিটে হয়ে যেতে পারে, একটু অস্থিরতা থাকতে পারে, খাওয়া দাওয়ার অনেক সময় তার প্রবলেম থাকতে পারে। তো এই জায়গাগুলো হলো বলবো হলো সাময়িক। যতটা আসলে তার এই বর্তমান পরিস্থিতিকে সে অ্যাকসেপ্ট করে নেওয়া, সহজভাবে নেওয়া, এবং হলো যে তার স্বাভাবিক কাজগুলোর মধ্যে যত দ্রুত সে আবার নিয়োজিত করা, অর্থাৎ ঘরের স্বাভাবিক যে তার জীবন যাপন গুলো ছিল সেটা সে আবার নতুন করে শুরু করা। অর্থাৎ হলো আমার রোগের সিমটম নিয়ে আমি বেশি পরিমাণে এটাকে মনোযোগ না দিয়ে আমি বরং স্বাভাবিক জিনিস, যে জিনিসগুলো আমাদের কন্ট্রোলে আছে, সেটা যদি আমরা ফোকাস করি, তাহলে আমাদের একটা সেন্স অফ কন্ট্রোল হয়। তার কি কোনো চিকিৎসা নিতে হবে, কোনো খাওয়া কিংবা কাউন্সেলিং, নাকি এটা স্বাভাবিকভাবে কেটে যাবে এটা একটা পর্যায়ে? আচ্ছা, যদি দেখা যায় যে তার এই মানে এই মনের রাখার ক্ষমতাটা খুব সিগনিফিকেন্টলি তার ব্যাহত হচ্ছে, এবং হলো সাথে তার অন্যান্য প্রবলেম গুলো আছে, যেটা আমি বললাম যে তার ঘুমের সমস্যা আছে, তার শারীরিক অনেক উপসর্গ থাকতে পারে, মাথা ব্যথা থাকতে পারে, ঘুম না হতে পারে, খাওয়ার অরুচি হতে পারে, এবং এটা যদি তার স্বাভাবিক জীবনযাত্রায় মারাত্মকভাবে ব্যাহত করে, তাহলে আমি বলবো চিকিৎসকের শরণাপন্ন হয়ে এছাড়া আমি বলবো একটু হলো তাকে সময় দিতে, সময়ের সাথে সাথে এটা কেটে যাওয়ার সম্ভাবনাই বেশি। ওকে, ডক্টর মেঘলা সঙ্গে থাকুন। একজন দর্শক যুক্ত হয়েছেন, তার ফোনটি নিয়ে আমরা আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন, পরিচয় দিয়ে প্রশ্নটি রাখুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা যাত্রাবাড়ি থেকে শামীম বলছিলাম। জি, যে আমার প্রশ্নটা হচ্ছে যে করোনা পজিটিভ হওয়ার কতদিন পরে করোনা ভ্যাকসিনটা নেওয়া যাবে? যে একটু যদি প্রথম ডোজ নেওয়ার পরে করোনা পজিটিভ হয়, দ্বিতীয় ডোজটা কতদিন পরে নেওয়া যাবে? আমার মনে হয় ডক্টর আনোয়ারুল ইকবাল যদি একটু বলেন।
জি, আসলে এটা বারবার অনেক বেশি বলা হয়েছে যে আপনি যদি কোনো কারণে পজিটিভ হয়ে যান, আপনার ১ মাস পরে আপনি ভ্যাকসিন নিবেন। মানে আপনি যেখান থেকে নেগেটিভ হলেন সেখান থেকে ১ মাস পরে আপনি নেগেটিভ ভ্যাকসিনটা রিপোর্টটা নেবেন। হাতে এটা পাওয়ার পরে ১ মাস পাওয়ার গ্যাপ ১ দিয়ে মাস তারপরে পরে ভ্যাকসিন আপনি শুরু ইয়েস। করবে। আমি একটু তাহলে এড করে দেই, আমি যখন সুযোগ পেয়েছি। একটু আগে ডাক্তার বণিক বলছিলেন যে প্রিভেনশন ছাড়া কিন্তু এটা গত্যন্তর নেই। এবং আপনি যদি সোর্স না বন্ধ করতে পারেন, আমি কিন্তু ফ্লোর ঠেকাতে পারবো না। আমার টিচারও কিন্তু আমাদের প্রফেসর নজরুল ইসলাম স্যার, বাট আমি ওনার সাথে একটু দ্বিমত পোষণ করি। অ্যাজ আ পাবলিক হেলথ ফিজিশিয়ান আমি বলছি, আমি কিন্তু ডক্টর শহীদুল্লাহ স্যার, জি। যিনি আর কি বঙ্গবন্ধুর এই যে আমাদের কোভিড কমিটির হেড, ওনার সাথে পরশুদিন এবং পরপর 2 দিন টকশো করলাম। ওনারা সবাই চাচ্ছেন, আমি আসলে একটা কথা বলি, আমরা কিন্তু 1 বছর 1 মাস ধরে মানুষদেরকে বলে মাস্ক এবং ডিস্টেন্সটা মেনটেন করাতে পারিনি। প্লাস আমাদের যে পার স্কয়ার ফিটে এত মানুষ, এদেরকে আমরা কন্টেইন করতে পারবো না। আর এখন যে হারে বাড়ছে, এই হারটা যদি আমরা রাশ টেনে না ধরতে পারি, রাশ টেনে ধরার একটাই উপায় লকডাউন অথবা কারফিউ। আমি বলছি না লাইফ লং এর জন্য, অন্তত 15টা দিন আমরা যদি জাতি হিসাবে স্যাক্রিফাইস করি, তাহলে এই যে প্রণোদনা আমরা গার্মেন্টস মালিকদেরকে না দিয়ে প্রণোদনাটা যদি আমরা গরিব মানুষদেরকে দিতে পারি, এবং আপনি এই কারফিউটা, আমি বলছি কারফিউ, আমি কিন্তু এই লকডাউন 7 দিনে কিচ্ছু হবে না, কারণ একটা এই ডিজিজটার ইনকিউবেশন পিরিয়ডই হলো 14 দিন। তাহলে 14 দিন যদি ইনকিউবেশন পিরিয়ড হয়, আপনি 7 দিন লকডাউন দিয়ে কি না, করবেন? এটা কিন্তু এটা এক্সটেন্ড আবার করছে, আপনি একটা দেখেছেন এক্সটেন্ডের ঘোষণা কিন্তু এসছে, এটা 14 দিনই হচ্ছে আসলে। জি। ভেরি গুড। এটাতে তাহলে আমরা সেটা- আরো সেটা, খুশি। কিন্তু কিন্তু আমি কিন্তু যদি আপনি মনে রাষ্ট্রের, করছেন এই সিদ্ধান্তটা 14 দিন একবারে আসলে ভালো হতো, তাই তো? আমার কথা হলো যেভাবে হোক, একবারে আসুক, 2 বারে আসুক, 3 বারে আসুক, আমি তো চাই অন্তত পক্ষে 3 উইক হোক। কারণ কি, আমি জি। যদি এইখানে রাস্তা না টেনে ধরি, অনেক অনেক ধন্যবাদ আমার ডাক্তার জান্নাতুল ফেরদৌস। আপনাকে একজন দর্শক প্রশ্ন করেছেন আমাদের ফেসবুকে, আলেয়া বেগম, তিনি একটা ব্যাংকে কাজ করেন, বেসরকারি ব্যাংকে, বয়স 40-এর কাছাকাছি। তিনি হচ্ছে সন্তান নেওয়ার চেষ্টা করছেন, তার অফিস থেকে বলা হয়েছে তাকে টিকা দেওয়ার জন্য, ভ্যাকসিন নেওয়ার জন্য। তো একটা দ্বন্দ্বে তিনি পড়েছেন, তার জন্য আপনার পরামর্শ কি থাকবে? বয়স আবার বেড়ে যাচ্ছে, এটা ঝুঁকিপূর্ণ হবে কিনা বেবি ধন্যবাদ নেওয়া? আলিয়া বেগম। যেটা জি। করতে হবে, আপনাকে ভ্যাকসিনটা আপনি অবশ্যই নিতে পারবেন, কারণ একটা ভ্যাকসিন নেওয়ার 2 মাস পরে হচ্ছে আপনাকে সেকেন্ড ডোজ নিতে হবে, এবং সেকেন্ড ডোজ নেওয়ার পরে কিন্তু আপনি তখন প্রেগন্যান্ট হওয়ার জন্য চেষ্টা করতে পারেন। তবে আপনি যদি মনে করেন যে না, ভ্যাকসিন নিয়েই আপনি কনসিভ করতে চান, সেক্ষেত্রে আপনাকে একটা কন্ট্রাসেপশন ইউজ করতে হবে। ভ্যাকসিনটা যখন নেওয়া কমপ্লিট হয়ে যাবে, তারপর আপনি ট্রাই করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। জি, অনেক ধন্যবাদ ডক্টর মুশাররফ হোসেন। একটু আপনার কাছে আবার ফিরে আসি। আমি একটু যে সেই ইকবাল, আনোয়ার ইকবালের কথা একটু করতে চাই, তো সাবসিডি করতে চাই। জি প্লিজ। আমরা লকডাউন আমরা শুনছি, ছুটি, সাধারণ ছুটি সব শুনছি, এগুলো আমরা বারে বলতেছি। আমি এইবার যদি সরকার এক্সটেন্ড করে, বা যেটা এখন এইবারে যে লকডাউন হয়েছে, এটা কোনো লকডাউন হয় নাই, ছুটি হয় নাই, কিচ্ছু হয় নাই, সেটাই আমরা মনে করি এটা হয় নাই। আপনি বিশেষজ্ঞ কমিটির যেটা সাজেশন, যেটা এটা আপনি প্রিভেন্টিভ, আপনি জীবন না জীবিকা, আপনি কি যদি জীবনই না বাঁচে, আপনি কোথায় জীবিকা করবেন? আপনি কিসের জন্য কোথায় জীবিকা করবেন? আপনি যদি জীবন না বাঁচাতে পারেন, যারা আপনাকে ছেড়ে চলে যাবে, তারা কি আপনি ফিরে আনতে পারবেন কোনোদিন? আমাদের এখন দরকার যে কোনো ভাবে হোক, কোনো মতে ওই ছুটি ঘোষণা করা যাবে না, লকডাউন কারফিউ, এবং সেখানে মুভ করতে পারবে না কেউ। বাড়ি যাবে, যে ছুটি হয়ে গেছে 7 দিনের জন্য, বাড়ি চলে যাবে 14 দিনের জন্য, কেউ কোথায় তো মুভ করতে পারবে না। একটা যদি বলেন, এর সঙ্গে সঙ্গে যারা গরিব প্রান্তিক মানুষ, দিন আনে দিন খায়, তাদের ত্রাণের ব্যবস্থাটাও যদি একটু বলেন আপনি, তাহলে ভালো হবে। এটা উনি বলার চেষ্টা করেছেন যে এইটা যে বড় লোকদেরকে এই সাবসিডিকে না দিয়ে এই গরিব মানুষকে সাবসিডি দিয়ে ওদেরকে 15 দিন বাঁচায় রাখতে হবে, এবং এটা এক সময় মানুষ বাইচা গেলে জীবিকা হবেই। এখানে আমি একটু যোগ করি, যেটা একটু এক সেকেন্ড পরে আমি আপনার কাছে আসবো। দর্শক বোধহয় ফোন দিয়েছেন, তার ফোনটি নিয়ে আমি ফিরবো আপনার কাছে। যে প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন? প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি আসিফ মাহমুদ গাইবান্ধা থেকে বলছিলাম। বলুন। আমি একজন ডায়াবেটিক্স পেশেন্ট এবং ব্লাড প্রেশার। আমার ডায়াবেটিক্স খাওয়ার পরে 13 পর্যন্ত ওঠে আর কি। তো গত নভেম্বর মাসে আমি করোনা পজিটিভ হয়েছিলাম। তারপরে এখন গত মাসে আমি টিকার প্রথম ডোজও দিছি। আমার প্রশ্ন হচ্ছে যে আমাকে কি আবার কি নতুন করে করোনা আমি আক্রান্ত হতে পারি কিনা, বা হলেও সেটার ভয়াবহতা কতটুকু হবে, আর আমি দ্বিতীয় ডোজ কবে নিতে পারবো? আমার মনে হয় ডক্টর সাজেদা সেলিম আমাদের সঙ্গে ডায়াবেটিস এক্সপার্ট উনি আছেন, উনি যদি একটু উত্তরটা দেন প্লিজ। এখানে এখন পর্যন্ত একটু সরাসরি এরকম কোনো রিকমেন্ডেশন নেই, কিন্তু ফ্রান্স বিশেষ করে যে পলিসি নিয়েছে, যাদের একবার ডায়াবেটিস করোনা হয়েছে
নেগেটিভ হয়েছে, তারপরে ওনাদেরকে 2 ডোজের জায়গায় 1 ডোজ নিতে বলা হয়েছে। আমার মনে হয় বাংলাদেশের ক্ষেত্রেও তাই হবে। এখন ওনাকে এই সত্যি সত্যি আক্রান্ত হওয়াটাকে একটা ডোজ, পরে একটা ডোজ নিয়েছেন, এটাকে 2টা মিলে কমপ্লিট হয়েছে জি। ধরে নিতে হবে ওনাকে। এরপরে আমাদের ন্যাশনাল পলিসি যেটা হবে যে যারা 2 ডোজ কমপ্লিট করবেন, পরের ডোজ কখন দিবেন তা ওনাকে সেই সময়ে পরের ডোজটা নিতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আর আমি আগে যেটা বলতে একটু যুক্ত চাচ্ছিলাম, করতে একটু আগে, দিয়েছিলাম আপনি, প্লিজ বলুন। হ্যাঁ, হ্যাঁ, লকডাউন নিয়ে যে কথাটা হচ্ছে, আমি খুব মর্মাহত এখানে যে আসলে স্বাস্থ্য বিজ্ঞানটাকে হারিয়ে ফেলেছে বাংলাদেশ। এই কোভিড মহামারীতে চিকিৎসা হবে কিভাবে, রোগ প্রতিরোধ হবে কিভাবে, পুরোটাই স্বাস্থ্য বিজ্ঞান ভিত্তিক হতে হবে, কিন্তু পুরোটাই অবিজ্ঞান ভিত্তিক চলছে। তাহলে যে যেখান থেকে এই যে ৭৪,৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, আনোয়ার ভাই যে কথাটা বলতে চেয়েছেন, ওই টাকাটা কার জন্য? যার সমস্যা হবে তার জন্য তো। আবার আমরা আজকে গার্মেন্ট কেন মালিক। করছি যে উনি 14 দিনের লকডাউন দিলে খেতে পারবে না, টাকাটা কোথায় গেল? তার ওইটাকে টার্গেট করতে হবে, এক্স্যাক্টলি। কিন্তু এখানে কোনো ছাড় দেওয়া যাবে না। আমরা বাংলাদেশের প্রতিটা মানুষকে বাঁচাতে চাই, বনি সরাসরি বলেছে, আমিও জোর দিয়ে বলি, একটা মানুষের মৃত্যুবরণ করুক সেটা আমরা চাই না। মৃত্যুবরণ করার মতো কোনো পরিস্থিতি কোনোভাবে হোক সেটাও আমরা চাই না। এবং আপাতত লকডাউনের কোনো বিকল্প নেই। অনেক যদি আমি ধন্যবাদ। ভাবি যে আরেকজন এটা ওটা দর্শক সেটা বোধহয় করে- ফোন দিয়েছেন, তার ফোনটি নিয়ে হ্যাঁ। আমরা ফিরে আসবো। জি, জি। প্রিয় দর্শক, কে বলছেন? জসিমউদ্দিন খান বলছি, ঢাকা থেকে। জসিম ভাই বলুন। জি, আমি জানতে চাচ্ছি, আমি করোনা পজিটিভ ছিলাম, গত 5 তারিখে নেগেটিভ হয়েছি, কিন্তু আমি 15-20 দিন যাবত আমি নিয়মিত ডায়রিয়া এবং আমাশায় ভুগতেছি। এই ব্যাপারে আমি জানতে চাচ্ছি যে আমি অনেকগুলো অ্যান্টিবায়োটিকও খেয়েছি ডাক্তারের পরামর্শে, কিন্তু কোনো লাভ হচ্ছে না আমার। এটা জি। একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন, আমার দ্বিতীয় ডোজ দেওয়ার কথা 19 তারিখে এই মাসের, আমি কি সেটা দিতে পারবো কিনা? এবং এখন যে সাউথ আফ্রিকান এবং ইউকে ভেরিয়েন্টের কথা শুনতেছি, এখানে আমি একটু বিভ্রান্তই হয়ে গেছি আর কি। কি করতে পারি? জি জি, আমার মনে হয় আপনি থাকুন, আপনাকে আরো সম্পূরক প্রশ্ন করা হতে পারে, যদি অ্যান্সার করা হোক এখান থেকে আমাদের প্যানেলিস্টদের পক্ষ থেকে, প্লিজ। এখানে ভ্যাকসিনের ব্যাপারটা আমি বলি যে এখন পর্যন্ত যে পলিসি, যদিও আমাদের এখানে ন্যাশনাল পলিসিটা পরিষ্কার হয়নি এখনো। অন্যান্য দেশে যেটা করেছে যে একবার আক্রান্ত হলে আর একটা ডোজ দিয়ে উনি কমপ্লিট, এই যে আমরা যে অ্যাস্ট্রাজেনেকা যে ভ্যাকসিনটা দিচ্ছি কোভিশিল্ড নামে, সেটা কিন্তু আরেকটা ডোজ নিলে কমপ্লিট হবে। জি। এখন উনার ক্ষেত্রে যে ঘটনাটি ঘটেছে, উনি যে এখন যে সিমটম দেখা দিচ্ছে, এটি কি উনার করোনার ধারাবাহিকতা কিনা সেটা কিন্তু অ্যাসেসমেন্টের জন্য দরকার আছে। কারণ নতুন করে যে লক্ষণগুলো দেখা দিচ্ছে তাতে কিন্তু এই কারো কারো ডায়রিয়ার মতো, আমাশয়ের মতো, খারাপ লাগা, রুচি স্বাভাবিক না অস্বাভাবিক না মাঝামাঝির অবস্থায় রয়ে গেছে, কিন্তু উনি শক্তি কম পাচ্ছেন, হয়তো স্বাভাবিক কাজকর্ম করতে পারছেন না। এই অবস্থাটা কিন্তু এটা কি নতুন ভেরিয়েন্টের কি নতুন সিমটম? এটা অসম্ভব নয়। অসম্ভব না। অনেক ধন্যবাদ। আসলে- ডক্টর মোশাররফ অনেকক্ষণ বলেননি, আপনি যদি একটু বলেন যে আইসিইউ সংকট নিয়ে অনেক কথা বলছে, আইসিইউ পর্যন্ত যেন যেতে না হয়, তার কি কোনো প্রিভেন্টিভ মেজার নেওয়া যায় কিনা, নিজে নিজে কোনো উদ্যোগ আছে কিনা, কি করলে আমরা ঠেকাতে পারি আসলে? আমি একটু সাপ্লিমেন্ট একটু প্লিজ। আমি আমার পূর্ববর্তী বক্তা ডাক্তার শাহজাদা সালিমকে একটু সাপ্লিমেন্ট। নিশ্চয়ই। প্রথম কথা হচ্ছে যে অ্যাস্ট্রাজেনেকা আমরা যে ভ্যাকসিন নিচ্ছি, এই ভ্যাকসিন হচ্ছে একটি ডোজ দিবেন আপনি, তারপরে দ্বিতীয় ডোজটি দিবেন 2 থেকে 3 মাসের মধ্যে। এখন মনে করুন যে আপনার আজকে করোনা হলো, আপনি করোনা নেগেটিভ হওয়ার পরে 2 থেকে 4 সপ্তাহের মধ্যে প্রথম ডোজ দিবেন। এরপরে আপনি 2 মাস পরে এবং অবশ্যই 3 মাসের মধ্যে দ্বিতীয় ডোজটি দিবেন। এটি একেবারে পরিষ্কার, এর মধ্যে কিন্তু কোনো ইয়ে নেই। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে ধরুন আপনি প্রথম ডোজ নিয়েছেন, আপনার দ্বিতীয় ডোজ দেওয়ার ঠিক আগে আগে আপনার করোনা হলো, তখন আপনি চেষ্টা করবেন যেন আপনার দ্বিতীয় ডোজটা 3 মাসের মধ্যে নেন। কারণ আমাদের এখন অ্যাস্ট্রাজেনেকার 2 ডোজের মধ্যে 2 মাস ইন্টারভেল থাকা এই প্রোটেকটিভ ইমিউনিটি গ্রো করার জন্য সবচেয়ে ভালো। আর আরেকটি বিষয় আপনি আমাকে বলছিলেন যে উনি নাকি ডায়রিয়ার কথা বলছেন, দুটো কন্ডিশন আছে। একটা হচ্ছে আইসিইউর আগে বলি, একটি হচ্ছে পোস্ট কোভিড সিনড্রোম। কোভিড থেকে সেরে ওঠার পরও দেখা যায় যে তিনি বিভিন্ন রকম উপসর্গে ভুগতে থাকেন, তার মধ্যে সবচেয়ে কমন উপসর্গ হচ্ছে ফ্যাটিগ। কিন্তু এখন পর্যন্ত পোস্ট কোভিড সিনড্রোমে
ডায়রিয়া খুব একটা কিন্তু উপসর্গ হিসেবে দেখা দেয়নি খুব বেশি। সেই ক্ষেত্রে আমি বলবো ডায়রিয়া কোনো ইনফেকশনের জন্য হচ্ছে কিনা, গ্যাস্ট্রাইটিস অনেক কিছু হতে পারে, সেই বিষয়গুলো একটু খতিয়ে দেখা ভালো। তারপরে আসুন আইসিইউর কথা আপনি বলেছেন যে আইসিইউ পর্যন্ত আমাদের যেতে না হয় যেন। আমি আপনার মাধ্যমে একটি কথা বলতে চাই, আমরা এত সৌভাগ্যবান দেশের নাগরিক, দেশের রাষ্ট্র করবেন, সেটি একেবারে করোনার প্রথম দিকে উনি একেবারে প্রত্যক্ষভাবে মিডিয়াতে দেখিয়েছেন যে আপনি যখন কাশি দিবেন, হাত বাঁকা করে আপনি আপনার আশেপাশে যারা আছেন তারা যেন করোনায় সংক্রমিত না হয়, এই বিষয়টি একটি স্পিরিট হিসেবে কাজ করে। এবং আমি বলবো যে এই বিষয়টি কিন্তু আমরা যারা আছি, এই পাবলিক হেলথ মেজার্স এটি যে ফলো করা মানে অত্যন্ত প্রয়োজন, এটি আমার মনে হয় একটি মেসেজ আমাদের 17 কোটি মানুষের জন্য। এবং অনেক ধন্যবাদ। জি, পাশাপাশি আরেকটি বিষয় বলবো যে টিকা টিকা নিয়ে অনেক কথা আছে, কিন্তু এক লাইনে আমি শেষ করি। জি, টিকা এখন অ্যাস্ট্রাজেনেকা টিকা যত ভেরিয়েন্টই হোক, অ্যাস্ট্রাজেনেকা কেউ যদি টিকা দুটো নিয়ে থাকে, নেয়ার পরে দ্বিতীয় ডোজ নেওয়ার পরে ওনার 2 থেকে 4 সপ্তাহের মধ্যে প্রোটেক্টেড ইমিউনিটি ডেভেলপ করবে 60-70% লোকেদের মধ্যে, এবং তাদের ক্ষেত্রে যদি করোনা হয়েও থাকে সেটি তীব্র হবে না এবং তার হসপিটালাইজেশন লাগবে না। জি, এটি আপনি মোটামুটি এই মেসেজটি নিতে পারেন। জি, অনেক ধন্যবাদ। ডাক্তার ইকবাল যদি একটু যোগ করেন, যে আলোচনা আমরা করছিলাম সব মিলিয়ে কোথায় যাচ্ছি আসলে। ধন্যবাদ। জি জি, এর জন্য আমি ওই যে বলছিলাম যে অনেকে দ্বিমত করেছিলেন, বাট এখন দেখা গেল ইকবাল ভাই আমার একটু কোয়েরি, ইকবাল ভাই কি জন্ম এটা এই কথাটা বলবেন আর কি, কারণ আমরা তো অ্যাসিম্পটোমেটিক প্রচুর লোক আছে এখন, অ্যাসিম্পটোমেটিক এখন প্রথম ডোজ দিছে অ্যাসিম্পটোমেটিক আছে অনেকে, সে তো আর সবাই করোনা টেস্ট করে আমরা বিসি টিকা দিচ্ছি না। এমন হইতে পারে যে সেকেন্ড ডোজ দেওয়ার পরে অনেকের করোনা পজিটিভ হতে পারে, অথবা অ্যাসিম্পটোমেটিক যে আছে সে করোনা ক্যারিয়ার হইলো, টিকা দিলে কি কোনো সমস্যা হবে? আমি বলছি এর জন্যই দেখেন বারবার বলা হচ্ছে ভ্যাকসিন কখনো আপনার করোনা হবে না এই কথা বলেনি, কেউ বলেনি, কোনো বিশেষজ্ঞ বলেনি, কোনো দেশে বলেনি। ওই যে একটু আগে উনি প্রফেসর সাহেব বললেনই তো যে আপনি ভ্যাকসিনটা নেবেন এই কারণে আপনার সিভিরিটিটা কমে যাবে, আপনার হসপিটালাইজেশনটা কমে যাবে, যে কোনো ভ্যাকসিনই হোক। কারণ কি জানেন, আমরা এখন যেহেতু ভ্যাকসিনের প্রতি এরকম সজাগ দৃষ্টি রেখেছি, আমরা এই অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে মাঝে কিছু কিছু দেশ যে ক্লটিং এর কথা বলা হয়েছিল, আপনি বলেন তো 1,80,00,000 ভ্যাকসিনের মধ্যে যদি 18 জনের কোনো সমস্যা হয় তাদের কি আমরা সমস্যা মনে করব? কারণ কি যখন ভ্যাকসিনই তৈরি হচ্ছিল না, কারণ এই যে আমাদের আরএনএ ভাইরাসের ভ্যাকসিন আগে যেটা তৈরি হয়েছে এর আগে 7.5 বছর লেগেছিল ভ্যাকসিন তৈরি করতে, এবং এই ভ্যাকসিন আজকের আমি একটা ইনফরমেশন দিয়ে আমি শেষ করছি। আজকে আপনি যদি স্কাই নিউজ এবং ডেইলি মেইলটা দেখেন, এখানে বলা হচ্ছে কলোরাডো এবং আপনার নিউ অরলিন্সে আপনার জনসন এন্ড জনসনের ভ্যাকসিনটা স্টপ করেছে, কারণ 30 মিলিয়নের মধ্যে দেখা গেছে ওইখানে 18 জনের ক্লটিং হয়েছে, ক্লট সমস্যা হয়েছে। এটা মোরাললেস এই প্রবলেম গুলো হবে, কিন্তু এগুলো যদি আমরা জনসাধারণের মধ্যে আমরা ডিসকাস করতে যাই, তারা এই যে ভয়টা পাবে। এই যে আমি যে একটু আগে প্রথম যখন শুরু করেছিলাম, এই যে আইসিডিডিআরবি যে একটা কাজ করলো যে আপনার 81% সাউথ আফ্রিকা ভ্যারিয়েন্ট, আমাদের স্যার তো ঠিকই বলেছেন সবচেয়ে বেশি মারাত্মক কিন্তু আসলে ইউকে ভ্যারিয়েন্ট, এবং ইউকে ভ্যারিয়েন্ট 70% মোর ট্রান্সমিসিবল এবং 40% মোর ভিরুলেন্ট দেন আদার ভাইরাসেস। তো সুতরাং সেইখানে কিন্তু অ্যাস্ট্রাজেনেকা কাজ করছে, এবং টুডে টুমরো আমাদের এই করোনা ভাইরাস কিন্তু আমাদের দৈনন্দিন একটা সাথী হয়ে যাবে, কিন্তু একে দমন করার জন্যই এবং রাশটা টেনে ধরার জন্যই আমরা বারবার মাথায় রেখে এই যে আপনার গরিব মানুষদের খাদ্য, তারপরে বাসস্থান, সবার কথা চিন্তা করেই কারফিউর কথা বারবার বলছি। এই কারণে এখন যদি আপনি চট করে মসজিদ বন্ধ করতে যান তারা হট্টগোল করবে, আপনি একটা দোকান বন্ধ করতে যাবেন হট্টগোল করবে, তার থেকে সারা দেশ আপনি স্টপ করেন, প্রান্তিক জনগোষ্ঠীকে ছেড়ে দেন, আপনি শহরগুলো ধরেন, মফস্বল শহরগুলো ধরেন, ট্রান্সপোর্ট গুলো বন্ধ রাখেন, আপনি কারফিউটা দেন, তারপরে আপনি 15 দিন পরে আস্তে আস্তে করে আবার নিয়মতান্ত্রিক ভাবে আপনি 5 জন করে অ্যালাউ করেন, তাহলে আমরা কিন্তু হব। রতন টাটার একটা উদ্ধৃতি দিয়ে শেষ করি যে উনি বলেছেন
2020 এবং 2021 আমাদের প্রধান অর্জন হচ্ছে জীবন। এই জীবন না থাকলে আপনার জীবিকার কোনো ভ্যালু নেই। জি, অনেক ধরনের একজন দর্শক ফোন দিয়েছেন ফেসবুকে, মুজিবুল হক নামে। তার বাবা আইসিইউতে আছে এবং তার অক্সিজেন লেভেলও অনেক আশঙ্কাজনক হারে কমে আছে। আমার একটি বিশেষ ওষুধের প্রয়োজন বলে ডাক্তার লিখেছে। ওষুধের নাম জানা থাকলে ভালো হতো। এবং সে খুঁজে দেখছে সেই ওষুধের দাম 40,000 টাকা যাওয়া হচ্ছে, পরে 43,000, আজকে আবার 1 লাখ টাকা যাচ্ছে। এরকম কোনো ব্যাখ্যা কি হতে পারে? কেন এরকম হচ্ছে? একটি বিশেষ ওষুধের কথা তিনি বলেছেন। এটা আমরা দেবব্রত বণিক বোধহয় ভালো অ্যান্সার দিতে পারবেন এটা। যে ওষুধটার কথা বলা হচ্ছে আর কি, জি, আমাদের আমি এটা আমাদের শুরুতে ভূমিকায় বোধহয় আমি একটু বলেছিলাম আর কি। হ্যাঁ, হ্যাঁ, অ্যাক্টিমরা না, শুরুতে বলার চেষ্টা করছি, আমি সেটাই বলতে চাই। অ্যাক্টিমরা অ্যাভাস্টিন নিয়ে একটু যদি বলেন। জি প্লিজ। যে ওষুধটার কথা বলা হচ্ছে এটা একটা হলো যে এটা আমাদের ইউজ করা হয় হলো মানে একদম রিমাটয়েড আর্থ্রাইটিসের একটা স্টেজে গিয়া, লাস্ট স্টেজে গিয়া, এটা IL-6 ইনহিবিটর। এটা আমাদের একটা কোম্পানি, বাংলাদেশে একটা কোম্পানি আনে ওষুধটা। এটা আমরা প্রথম সাইটোক্রোম সিস্টেম, যখন করোনার এই যে একটা করোনা রোগীর ভাইরাসের জন্য না, করোনা আমাদের বডির হাইপার রেসপন্স হয়। আমাদের করোনার যখন ভাইরাসটা হয়, ভাইরাসের জন্য একটা হাইপার মানে বডি নিজের বডির বিরুদ্ধে কাজ করে, নিজের বডি নিজের বিরুদ্ধে কাজ করে। এই কাজটা ঠেকানোর জন্য ওই ওষুধটা দরকার ছিল। এই ওষুধটা দরকার যখন ছিল তখন এটা আমরা দিয়েছি, কিন্তু বিভিন্ন স্টাডিতে, সারা পৃথিবীতে সব জায়গায় স্টাডিতে দেখা গেছে এইটার খুব একটা রোল নাই। এইটা এই IL-6 ইমিউনিটির থেকে আমরা যে এখন ডেক্সামিথাসোন ইউজ করি বা স্টেরয়েড ইউজ করি, সেম এটার ভিতরে কোনো আমাদের এখানে আমরাও স্টাডি করে দেখছি, আমাদের কোনো রোগী, আমরা অনেক রোগীকে আমরা আইসিইউতে দিয়েছি কিন্তু রেজাল্ট 0। এবং উনাকে আমি বলবো আপনি যদি এই ওষুধটা না পান, এই কষ্টটা পাবেন না যে এই ওষুধের জন্য আপনার বাবা মারা গেছে। আপনার বাবার যদি লাংস খারাপ হয়ে থাকে, অন্যান্য কারণ খারাপ হয়ে থাকে, সেটা এই ওষুধের জন্য আপনার বাবা মারা যাবে না, এটা আমি বলতে চাই। এই প্রসঙ্গে আমি একটি বিষয় উল্লেখ করতে চাই। জি প্লিজ। 4টা এসেনশিয়াল ঔষধ করোনা চিকিৎসায়। নাম্বার 1 হচ্ছে অক্সিজেন, নাম্বার 2 হচ্ছে যদি অক্সিজেন স্বল্পতা দেখা যায় ডেক্সামেথাসোন, 3 নাম্বার হচ্ছে লো মলিকুলার ওয়েট হেপারিন, 4 নাম্বার হচ্ছে রেমডেসিভির। এর বাইরে রকম ঔষধ আছে, এগুলা সব লেভেল 2, 3, 4 এভিডেন্স, এবং এখানে যত না চিকিৎসা জড়িত, এর চেয়ে বেশি চিকিৎসা ব্যবসা জড়িত। কাজে আমি বলবো, যিনি প্রশ্ন করেছেন তিনি নিশ্চিন্তে থাকেন। আমি আপনাকে বলতে পারি যে আপনার বাবা যদি সেরে ওঠেন, আমি সেই দোয়া করি, এবং এই টসিলিজুমাব বা যেটির জন্য আপনি আটকে আছেন চিকিৎসা, এর জন্য আপনার বাবার কোনো ক্ষতি হবে না। জি ডাক্তার আনোয়ার ইকবাল, যদি বলেন যে তাহলে এক ধরনের বাণিজ্য কিনে ওষুধের এতগুলো 40,000 টাকা 1 লাখ হয়ে যাচ্ছে, যেটা আবার ডাক্তাররা বলছেন যে খুব কাজেও লাগবে না, তো রোগী তো এক ধরনের চাপের মধ্যে থাকছে, তার পরিবার চাপের মধ্যে থাকছে। আমি আমার একটু আনোয়ার ইকবালের কাছে জানতে চাচ্ছি আমরা। জি, আসলে দেখেন, ওই যে উনি আমাদের পূর্ববর্তী বক্তা ঠিকই বলেছেন, আমাদের দেশের তো সমস্যা এখানে দুর্নীতি এবং আপনার এই যে ব্যবসা, এই দুইটা জিনিস ছাড়া আমরা কিছুই বুঝতে চাই না। দেখেন, একটা সত্যি যদি এটা একটা ধরে নিলাম এই ওষুধটাই দরকার, যদি 40,000 হয়, আমি কিভাবে 1 লাখ টাকা একটা মানুষের কাছ থেকে চাচ্ছি? আপনার বিবেক যে চলে গেছে আমাদের দেশ থেকে, এটাই তার আরেকটা প্রমাণ। যে দেখেন, আজকে আরেকটা উদাহরণ দিয়ে আমি শুধু বলি, আজকে আমাদের পাশের বাসায় একজন মৃত্যু হলে আমরা খবর নেই না, আমরা চলে যাচ্ছি আমার বাচ্চার ঈদের কাপড় কিনতে। আপনি যদি আজকে শুধু বাদ দেন সবকিছু, আড়ং এবং আপনি চাঁদনি চক দেখেন, এবং তাহলে ওইখান থেকে আজকেই কত মানুষ আরো ইনফেক্টেড হচ্ছে, আমি সেই চিন্তায় ব্যস্ত। কারণ কি, এটা আপনি কোনো মতেই আমাদের পক্ষে সম্ভব হবে না আমাদের ট্রিটমেন্ট দিয়ে কন্টেইনমেন্ট করা। আমাদের একটাই উপায়, আমাদের প্রিভেনশন করা, এবং সেই প্রিভেনশনটাই বারবার বলছি। একদম আমরা শেষ পর্যায়ে, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি একটু ডাক্তার জান্নাতুল ফেরদৌস, আপনি যদি একটু শেষ পর্যায়ে বলেন যে একটা তো গর্ভবতী হয়ে গেল, তারপরে বেবিও পৃথিবীতে চলে আসলো, তখন তাকে টেক কেয়ারটা কিভাবে করবে? মার জন্য স্পেশাল টিপস আপনার কি আসলে এই করোনাকালীন সময়? মায়ের জন্য ধন্যবাদ আপনাকে। যখন ডেলিভারির পর এটা নিয়ে অনেক একটা মিথ থাকে যে মা যদি করোনা আক্রান্ত হয় তখন কিন্তু বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করানো যাবে। অনেকে মনে করে যে ব্রেস্ট ফিডিং করানো যাবে না, তবে বিভিন্ন গবেষণা দেখা গেছে যে ব্রেস্ট মিল্কে করোনা ভাইরাস ব্রেস্ট মিল্কের মাধ্যমে ট্রান্সমিটেড হয় না। তো সেই ক্ষেত্রে মায়ের কিছু করণীয় আছে, যে ওনাকে মাস্ক পরে থাকতে হবে সারাক্ষণ,
এবং ওনার যে স্বাস্থ্যবিধিগুলো মানতে হবে, এবং বাচ্চাকে সবসময় উনি একদম কন্টিনিউয়াস কাছে রাখবে না। ব্রেস্ট ফিডিং এর সময় বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করানোর পর তারপরে হয়তো আরেকজন তাকে মানে তার সেবাদানকারী একজন থাকতে পারেন মায়ের সাথে, বাচ্চার সাথে, যিনি কিনা সমানভাবে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে। ডাক্তার মেঘলা এবং সরকার অবশ্যই একটু বলেন জি সর্বশেষ টিপস কি মানুষের জন্য, ডাক্তার মেঘলা সরকার, এই সময়? আচ্ছা, আমি বলবো হলো যে জিনিসগুলো আমার হাতে নেই, কারণ হলো অনেকে আমরা বেশি উদ্বিগ্নতায় ভুগছি হলো যে আমাদের সামনের কথাটা চিন্তা করে, অর্থাৎ হলো আমার করোনা হলে কি হবে, আমি বাঁচবো কিনা, আমি অক্সিজেন পাবো কিনা, আমি আইসিইউ পাবো কিনা। কাজেই আমি বলবো যে যে জিনিসটা আমাদের হাতে নেই, যে জিনিসটা আমাদের কন্ট্রোলের নাই, সেটা আমরা ফোকাস না করে যেটা আমাদের হাতে আছে, অর্থাৎ হলো আমাদের যে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলা, সেটা আমার হাতে আছে। আমাদের অন্যান্যদের সাথে মোটামুটি একটা সাপোর্ট সিস্টেমটা আমাদের একটু মনোযোগী হওয়া, যে আমাদের যদি কোনো সমস্যার মধ্যে পড়ি তাহলে আমরা কার সাথে যোগাযোগ করতে পারি এবং কিভাবে আমরা সমস্যার সমাধান করতে পারি, এই জায়গাগুলো যদি আমরা ফোকাস করি তাহলে কিন্তু আমাদের উদ্বিগ্নতাটা অনেকখানি কমবে। কারণ আমাদের যে মানুষ হলো স্বভাবতই হলো এক ধরনের নিয়ন্ত্রণ প্রিয়, অর্থাৎ সে যেমন নিজের উপরে নিয়ন্ত্রণ করতে চায়, চারপাশের প্রতি নিয়ন্ত্রণ করতে চায়। কাজে যখনই হলো লস অফ কন্ট্রোল তার কাজ করে, তখন কিন্তু তার হলো স্বাভাবিকভাবে তার অ্যাংজাইটিটা বেড়ে যায়। কাজে আমি বলবো আপনার নিজের ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখুন এবং আপনার যে বিষয়গুলো আপনার নিয়ন্ত্রণাধীন আছে সেই জিনিসগুলোতে ফোকাস করুন। অনেক ধন্যবাদ আপনাকে। ডাক্তার রায়, শেষ 1 মিনিট যদি আপনি বলেন। হ্যাঁ, দর্শকদের শেষ কথা উদ্দেশ্যে। হলো যে যেটা আগে বলছিলাম যে গতবার যেটা আপনার পুলিশ, বিডিআর, সেনাবাহিনী দিয়ে যে প্রচেষ্টা হয়েছিল, আপনি মাস্ক পরেন রাস্তার বরাবর জিজ্ঞেস করা হয়েছিল এবং একটা ভালো একটা আমরা ফিডব্যাক পেয়েছি, জি। সেটা আমরা আবার দেখতে চাই। আর লকডাউন সীমিত আকারে কি করবেন সেটা তাদের পলিসি, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর আনোয়ার ইকবাল উনি বলেছেন আমাদের বিষয়ে। আর ওই বিষয়গুলো এনফোর্স না করে জি। মানে অন্য বিষয়গুলিতে আমরা অনেক ওটা ধন্যবাদ একদম আপনাকে। একদম ডাক্তার level দেবব্রত level বণিক যদি বলেন, লাস্ট 30 সেকেন্ড। ডাক্তার বণিক, আনমিউট করতে হবে, আপনাকে আনমিউট করতে হবে। ডাক্তার বণিক, আপনাকে আনমিউট করতে হবে। একটাই কথা আমি সবাই বলবো যে জীবন আগে, জীবিকা, জীবন বেঁচে থাকলে জীবিকা হবে। আমি এটা আপনারা সবাই এই যে, এবং ওই যে কেউ কে সুযোগ দিয়ে বইমেলা খোলা রাইখা আবার আরেকটা বন্ধ না, কোনো কিছু না। আমি চাবো যে একটা লকডাউন এরকম হওয়া উচিত যে 15 দিন যে লকডাউনটা হবে, ট্রান্সমিশন সত্যিকারের লকডাউন হবে, কঠোর লকডাউন হবে। অনেক ধন্যবাদ। ডাক্তার এ কে মোশাররফ হোসেন, আপনাকে দিয়ে শেষ করতে চাই প্লিজ। এটা আমরা নিজেরা আপনারা যারাই টিকার আওতায় এসেছেন, সবাই ভ্যাকসিন নেবেন, ভ্যাকসিন আপনারা নিতেই হবে। জি, ডাক্তার মোশাররফ। আপনারা যারাই টিকার আওতায় এসেছেন প্রত্যেকে টিকা নিন, পাশাপাশি স্বাস্থ্যবিধিগুলো কঠোরভাবে মানুন এবং সরকারি নিষেধ অনুসারে লকডাউন বা যাই হোক সেটি আপনারা মেনে চলুন। অনেক ধন্যবাদ আপনাদের কষ্ট করে এই করোনাকালীন সময় আসবার জন্য, কথা বলবার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ অনুষ্ঠান দেখবার জন্য, প্রশ্ন করার জন্য এবং ফেসবুকে মতামত দেওয়ার জন্য। বিশেষ করোনা হেল্পলাইন আজ এ পর্যন্ত। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে সকাল 7:30 সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং আমি যেভাবে মাস্ক ব্যবহার করি সেভাবে মাস্ক ব্যবহার করুন।